আমি মোহাম্মদ ইমরান, বাসা কুষ্টিয়া। আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি তা শোনার পর সবাই হয়তো কিছুটা হলেও সচেতন হবেন এবং দূরে থাকবেন সবাই কালো জাদু করা থেকে। ঘটনাটি ঘটে আজ থেকে ২০ বছর আগে। আমার পাশের বাসায় এক কাকার সাথে কাকা যেভাবে আমাকে বলেছিলেন, আমি সেভাবেই বলার চেষ্টা করছি। আপনি হয়তো জানেন অতীতে আমাদের দেশে পুরুষদের ২ বিবাহ করার ঘটনা বেশিরভাগ মানুষই ২ বিবাহ করত। আমার বাবা একজন অল্প বয়সী বিদুষী নারীকে বিবাহ করে। আমার ৪ ভাই, ৪ বোন, আমি বড়। বাবা বিয়ে করার পর দিনে, দিনে আমাদের থেকে দূরে চলে যেতে থাকে। কোনো খোঁজ খবর থাকে না। আমার মা একদিন আমাকে বলে যে, একজন কবিরাজের কাছে কবিরাজ আছে যে তোর বাবাকে ওই মহিলার থেকে দূরে আনতে পারে। অর্থাৎ আরো একজন মহিলার প্রতি আকৃষ্ট হয়েছিলেন আ তার বাবা। আমি আর আমার মা মিলে রাতে কবিরাজের কাছে যাই। কবিরাজ আমাদেরকে কিছু জিনিস আনতে বলে। ওই মহিলার মাথার চুল আর বিশেষ কাপড়। মৃত সতী নারীর মাথা থেকে চুল আর কাফনের কাপড়, পুরাতন কবর থেকে মাটি, সবকিছুর বন্দোবস্ত হলো। তবে মৃত সতী নারীর চুল ছাড়া বেশ কিছুদিন পার হলো। কবিরাজ আমাকে ডেকে পাঠান। সেদিন পাশের গ্রামের এক মেয়ের মাথা কাটা লাশ পাওয়া যায়। দিনে যারা দেখেছে সবাই ভয় পেয়েছে। কবিরাজ আমাকে ওই লাশ থেকে চুল আনতে বলে। প্রথমে আমি রাজি হতে চাইনি। মায়ের জোরাজুরিতে আমি যেতে রাজি হই। কবিরাজ আমাকে বলে দেয় যে যত যাই হোক পিছু ফিরে যেন না তাকাই। লাশ যাই বলুক, তুই তোর কাজ করবি। কবিরাজ আমাকে ১ বোতল তেল, আ যাওয়ার সময় যেন এই তেল মেখে নেই সেটাও বলে দেন। রাতে আমি তেল মেখে বাসা থেকে বের হই। ওই গ্রাম কবরস্থান, গ্রামের শেষ দিকে। কবরস্থানের চারপাশে বড়, বড় গাছপালা। গাছের ছায়াগুলো যেন দানবের ন্যায়। কবিরাজ এক আ কবিরাজের দোয়া পড়া সেই তেল মাখার পরে আমি শরীরে একটা পাশবিক শক্তি অনুভব করতে পারছি। আর আগের মতো আমি কোনো ভয় পাচ্ছি না। আমি সোজা কবরস্থানে চলে আসি। আসার সময় কোনো সমস্যা হয়নি। কবর খোঁড়ার সময় একটা জিনিস খেয়াল করলাম। ১ কোদাল মাটি সরালে যা মাটি সরাই তার থেকে অনেক বেশি মাটি সরে যাচ্ছে। কবরের একপাশে বাঁশ সরিয়ে নিলাম। আমি নেমে গেলাম কবরে। কবরের ভেতরে একরকম ঝোড়ো হাওয়া শুরু হলো। নানান রকম আওয়াজ ভেসে আসছে। কেউ একজন অনুনয় করে বলতে লাগলো, "আমার এত বড় ক্ষতি তুই করিস না।" আমি কাফনের কাপড় তুলে ফেললাম। লাশ মাথা দেখে বুকের ভেতরে আমার কেমন যেন একটা করে উঠল। চোখ দুটো বড়, বড় করে আমার দিকে তাকিয়ে আছে, যেন আমাকে কিছু বলবে। আমি চুলে হাত দিলাম, তখন অনুভব করতে পারছি আমার পায়ের নিচে ভেজা, ভেজা আঠা জাতীয় কিছু। খেয়াল করে দেখলাম রক্ত, যা মেয়েটার গলা বেয়ে পড়ছে। অর্থাৎ একটু আগেই বলছিলেন যে গলা কাটা অবস্থায় একটা মেয়ে মারা যায় বা সেরকমভাবে সে হয়তো খুন হয়েছিল। তো সেই লাশ থেকে একটা চুল তাদের প্রয়োজন ছিল। অর্থাৎ মৃত একটি মেয়ের চুল প্রয়োজন ছিল। কিন্তু তবুও আমি ভয় পাচ্ছি না। যখন সে কবরের ভেতরে সেই লাশ থেকে কাফন সরিয়ে তিনি দেখলেন যে তার গলা থেকে এখনো রক্ত পড়ছে। তো তখন আমি ভয় পাচ্ছি না। চুল কটা নেওয়ার পরে কাফনের কাপড় কাটতে যাব, এমন সময়ে সেই লাশটা আমার হাত চেপে ধরল। আমি কোনো কিছু না ভেবে লাশের হাতে একটা কোপ মারি এবং এরপর কাফনের কাপড়টা কেটে পুরাতন কবরের মাটি দিয়ে সোজা আমি কবিরাজের বাড়িতে আসি। আমার শরীর ভারী হতে থাকে। সব শক্তি যেন ফুরিয়ে যাচ্ছে। কোনো মতে কবিরাজের বাড়ি আসি। কবিরাজ আমাকে দেখে বলল যে, "হাত কাটলি কেন?" আমি কোনো উত্তর দিতে পারলাম না।
এরপর নিজেকে আবিষ্কার করলাম আমার বিছানায়। এর কয়েকদিন পরে দেখলাম ওই মহিলা কেমন যেন হয়ে যাচ্ছে। কারণ কারণে অকারণে চিৎকার করত। বাবার সাথে কথা বলে না, শরীরে ঘা পাঁচড়ায় ভরে যায়। পাগলের মতো করতে থাকে। কয়েকদিন পর গলায় ফাঁস নিয়ে মারা যায় সে। এরপরে আমি একটা জিনিস খেয়াল করি যে আমার হাত কাজ করা বন্ধ করে দেয়। আমার হাত অচল হয়ে যায়। এর কিছুদিন পরে আমার মা মারা যান। আমার মা মাঝে মাঝে ওই মহিলাকে বাড়িতে দেখতে পেতেন। আমার ওই কাকা কয়েকদিন আগে মারা গেছেন, অর্থাৎ যার ভাষ্য মতে ঘটনাটি লিখেছেন। একটা পরিবার শেষ হয়ে যায়। রাত প্রায় ২টা। আকাশে মেঘেদের ডাকাডাকি, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। যখন বিদ্যুৎ চমকায় তখন চারিদিক কিছুক্ষণের জন্য আলোকিত হয়ে যায়। মদন শিকদার কোনো এক কারণে দূরে কোথাও গিয়েছিলেন, তাই ফিরতে এত রাত হলো। আমাদের বাড়ির সামনের রাস্তাটা যেখানে মোড় নিয়েছে তার পাশেই একটা লম্বা তাল গাছ। জায়গার নাম মোল্লাবাড়ির মোড়। বাঁশঝাড়, তাল গাছ, হিজিবিজি অবস্থায় থাকা মেহগনি গাছ আর আম গাছ দিয়ে ঘেরা জায়গাটা। একসময় দিনের বেলাতেই ভয়ানক লাগত। মদন শিকদার মোল্লাবাড়ির মোড়ে এসে হঠাৎ থমকে দাঁড়ালেন। কিছুক্ষণ চুপ করে থাকার পর তিনি বুঝতে পারলেন সামনের তাল গাছটা কাঁপছে, থরথর করে কাঁপছে। কিছু একটা বুঝতে পেরে তিনি গাছের মাথার দিকে তাকালেন না। আবারও বাড়ির দিকে পা বাড়ালেন। তাল গাছটা প্রবলভাবে কাঁপা শুরু করল। হঠাৎ মদন শিকদারের ওপর কে যেন পানি ফালালো, উটকো গন্ধযুক্ত। মদন শিকদারের শরীর ভেজে গেল। মদন শিকদার আর কাল বিলম্ব না করে এক দৌড়ে বাড়িতে এসে পড়ে। বাড়িতে আসার পর লক্ষ্য করে তার পুরো শরীরটাই শুকনো, একটু ভেজা নয়। অর্থাৎ তিনি যেটা ভেবেছিলেন যে তার উপরে হয়তো কেউ মূত্র বিসর্জন করেছে, কিন্তু তিনি বাড়িতে এসে তিনি কটু গন্ধ পাচ্ছিলেন এবং তিনি পুরোপুরি ভেজে গেছিলেন। কিন্তু তিনি যখন বাড়িতে এলেন তিনি দেখলেন যে না, একেবারেই শুকনো তার পোশাক, সবকিছুই। এটা অনেক সময় হয় যখন আসলে কোনো অশরীরী মানুষকে শুধু ভয় দেখাতে চায়, তখন তারা মানুষের সামনে নানা ধরনের বিভ্রম তৈরি করে, নানা ধরনের বিষয় আসলে এমনভাবে দেখায় যাতে মানুষ ভয় পায় বা মানুষ বিব্রত হয়ে সেখান থেকে চলে যায়। তো এমনই একটা ঘটনা। এই ধরনের ঘটনা সে মোল্লাবাড়ির মোড়ে মাঝে মাঝেই ঘটত। মোল্লাবাড়ির সেই মোড় থেকে একটু আগে রাস্তার বাম পাশে একটা বড় আম গাছ ছিল। বড় বড় আম ধরত সেই গাছে। আষাঢ় মাসে ঝরে যাওয়ায় যখন আম কুড়াতে যেতাম সেই আমতলায়, তখন মাঝে মাঝে বড় বড় আম মাথায় পড়ে অনেকে অজ্ঞান হয়ে যেত। একদিন স্কুল ছুটি দিয়েছে আমার। আমি তখন ক্লাস 2তে পড়ি। হাতে একটা কঞ্চি নিয়ে খেলতে খেলতে বাড়িতে ফিরছি। এমন সময় পরিচিত কোনো তরুণীর চিৎকার শুনে আমি গেলাম সেই আম গাছটার দিকে। গিয়ে দেখি সেই বড় আপু চোখ বড় বড় করে এদিক সেদিক তাকাচ্ছে। যেহেতু তিনি চিৎকার দিয়েছেন, দেওয়ার পরে আমি প্রথম ওখানে গিয়েছি, তাই তিনি আমাকে লক্ষ্য করে হাতের ইশারায় গাছের ডালের দিকে তাকাতে বললেন। আমি গাছের দিকে তাকালাম এবং তাকিয়ে যা দেখলাম তা আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। আমি দেখলাম গাছে একটা মেয়ে ফাঁসির দড়িতে ঝুলছে। মাথাটা একটু বেঁকে আছে, মুখ দিয়ে লালা পড়ছে। এতক্ষণে আরো মানুষ এসে গেছে। আমি ততক্ষণে প্রায় অজ্ঞান অবস্থায়। আসলে ওই বয়সে আমার জন্য ঘটনাটা খুবই ভয়ঙ্কর ছিল। ওই দিন সারাদিন লাশটা গাছে ঝুলেছিল, কেউ নামায়নি। দূর দূরান্ত থেকে মানুষ ঝুলে থাকা লাশ দেখার জন্য এসেছিল সেদিন। আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম। আসল ঘটনা হচ্ছে, সেই মেয়ের মৃত্যুর পর শুরু হয় মানুষের নানা রকম ভয়ভীতি। এলাকার অনেকেই দেখতে থাকে অনেক রাতে সেই মরে যাওয়া মেয়েটি সেই গাছের আশেপাশে ঘোরাঘুরি করছে। রাস্তা দিয়ে কেউ হেঁটে গেলে হাত ইশারায় তাকে ডাকে। তার কয়েকদিন পর এলাকার মুরব্বীদের উদ্যোগে সেই গাছটা কেটে ফেলা হয়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আমি শাকিল আহমেদ। আপনাকে আজকে যেই ঘটনাটি শোনাচ্ছি, এই ঘটনাটি
আমার ফেসবুকে আমার একটা বন্ধু পাঠিয়েছে। তো সে যেভাবে লিখেছে আমাকে, আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আজ আমি আমাদের এলাকার বহু বছর আগের একটি ভয়ানক ঘটনা শেয়ার করতে চাই। যেই ঘটনাটি বাস্তব এবং সত্যি বলে অনেকেই দাবি করে, এবং এই ঘটনাটি এতটাই ভয়ানক ছিল যে আজও গ্রামের বৃদ্ধরা রাতের বেলায়, যেই জায়গাটার আমি কথা বলবো, সেই জায়গাটার পাশ দিয়ে একা যেতে সাহস করে না। যেই বৃদ্ধরা এত বেশি সাহসী, আমরা এখনকার ছেলেমেয়েরা যতটুকু সাহসী তার থেকে শতগুণ বেশি সাহসী বৃদ্ধরা, কিন্তু তারাও এই জায়গাটার পাশ দিয়ে হাঁটে না। আর সেই জায়গাটাই ছিল আমাদের এলাকার একদমই পুরাতন একটা কবরস্থান। ঘটনাটি আজকে থেকে প্রায় ২৫ বছর আগের ঘটনা। আমাদের গ্রামের পাশে একটা পুরাতন কবরস্থান ছিল, জায়গাটা এখনও আছে। চারদিকে বিশাল গাছপালা আর ঝোপঝাড়ে ঘেরা। দিনের বেলাতেও জায়গাটা স্বাভাবিক বলে মনে হয় না। সন্ধ্যার পর তো মানুষ খুব একটা সেখানে যেতই না। এত বেশি ভয়ানক একটা পরিবেশ, সেখানে গেলে মনে হয় যেন অন্য একটা পৃথিবীতে কেউ চলে এসেছে। আর আমাদের গ্রামেই থাকতো একজন ধনী ব্যবসায়ী, এবং সেই ধনী ব্যবসায়ী নাকি বিভিন্ন ধরনের অসাধু ব্যবসায় লিপ্ত ছিল। বিভিন্ন চোরাকারবারি, মাদক ব্যবসায়ী, তারপর ওজনে কম, আরও বিভিন্ন রকমের অভিযোগ তার উপর উঠছিল। তারপর হঠাৎ করেই একদিন তিনি অসুস্থ হন। বেশ কিছুদিন তাকে হসপিটালে রাখা হয়, এবং হঠাৎ করেই একদিন শোনা যায় তিনি মারা গিয়েছেন। লোকটি গ্রামের মধ্যে খুবই পরিচিত একজন ছিল। তার মৃত্যুর পর শত শত মানুষ জানাজায় অংশগ্রহণ নেয়। কারণ তার অনেক মানে যেমন তার অপছন্দের লোকেও ছিল, ঠিক তেমনই তার পছন্দের লোকেও ছিল। এবং সেই যে ধনী ব্যক্তিটার লাশটা যেটা ছিল, সেই লাশটা যেই কবরস্থানের কথা বলবো আজকে আপনাদেরকে, সেই কবরস্থানেই দাফন করা হয়। সবকিছু স্বাভাবিকভাবেই শেষ হয়েছিল। তার জানাজায় কোনো হইচই নেই। মানুষ নিজেদের মতো এসছিল এবং নিজেদের মতো চলেই গেছে। কিন্তু অনেকেরই অনেকের আরকি এইটা অভিযোগ ছিল যে এই স্থানীয় কবরস্থানে জানাজা না দিয়ে তার বাড়ির পাশে কোথাও দিলে মনে হয় ভালো হতো। কিন্তু তার পরিবারের লোকরা মেনেই নিয়েছে, ঠিক আছে, এই কবরস্থানেই তাকে কবর দেওয়া হবে। এরপর সবাই সবার মতো কবর দিয়ে সবার বাড়িতে চলে যায়। কিন্তু পরদিন ভোরে তার ছেলে সন্তানরা কবর জিয়ারত করতে গিয়ে এমন একটা দৃশ্য দেখে, একদম চিৎকার করে ওঠে, এবং তার চিৎকারে মুহূর্তের মধ্যেই পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে যায়। তার বড় ছেলে দেখতে পারে কবরের মাটি খোঁড়া। কবরটা যেন মনে হচ্ছে কেউ দুমড়ে মুচড়ে একদম কবরটার চেহারাই চেঞ্জ করে দিয়েছে। কবরের কাফড়ের কোনো অংশ ছিঁড়া মনে হচ্ছে। আর সবথেকে ভয়ানক বিষয়টা হচ্ছে সেখানে লাশটা নেই। একদমই ফাঁকা একটা কবর। উপরের বাঁশের খাটলিগুলো কেমন যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। কয়েকটা অদ্ভুত রকমের পায়ের ছাপ দেখা যাচ্ছে। কোনোটা পায়ের ছাপও কোনো মিল পাওয়া যাচ্ছে না। আবার কিছু নখের দাগও সেখানে পাওয়া যাচ্ছে। প্রথমে সবাই ভেবেছিল হয়তো শিয়াল বা কোনো বন্য প্রাণী কবরটা হয়তো নষ্ট করে ফেলেছে। কবরটা দেখে ঠিক সেরকম মনে হচ্ছে, কিন্তু কাছ থেকে দেখে বোঝা গেল কবরটি খুব পরিকল্পিতভাবে খোঁড়া হয়েছে। একটা সময় যখন কোনো তাল পায়নি, তখন হয়তো হুড়োজুড়ো করে চলে গেছে, এজন্য কবরটা এরকম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। যেন কেউ মনে হচ্ছে রাত্রের বেলাতে এই লাশটা চুরি করে নিয়ে গেছে। কয়েকটা বাঁশের টুকরার মধ্যে কারো শরীরের রক্ত লেগেছিল। খবরটা ছড়িয়ে পড়তেই শত শত মানুষ কবরস্থানে জড়ো হয়। এরপরেই থানা থেকে পুলিশ আসে, তদন্ত শুরু হয়ে যায়।
কে নিল এই লাশ। কিন্তু পুলিশ হাজার চেষ্টা করেও কোনো সূত্র পাওয়া যায় না বলে জানান। এরপর থেকেই গ্রামের মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ এর আগে এমন কোনো ঘটনা, এমন কোনো লাশ চুরির ঘটনা কেউ কখনোই দেখেনি। এর কয়েকদিন পর থেকেই অদ্ভুত একটা গুজব ছড়াতে শুরু করে। লোকজন বলতে থাকে, পাশের জঙ্গলের মধ্যে গভীর রাতে আগুন জ্বলতে দেখা যায়। কেউ আবার দাবি করে বসেন কালো পোশাক পরা কয়েকজন লোক নাকি সেখানে যাতায়াত করে। তবে কেউ তার কাছে যাওয়ার সাহস করেনি। কারণ জঙ্গলটা এত বেশি ভয়ানক ছিল যে গ্রামের মানুষ সেখানে যাওয়ার কথা মাথায় চিন্তাই করতে পারেনি। আবার রাত্রের বেলা এই কালো পোশাকধারী মানুষ যাওয়া দেখে আরও সবাই বেশি ভয়ে আতঙ্ক হয়ে পড়ে। ১ সপ্তাহ পর সবকিছু মানে স্বাভাবিক হতে থাকে। কিন্তু সেই দিন আবারও কবরস্থানের মধ্যে কিছু ধ্বংসযজ্ঞ দেখা যায়। মনে হচ্ছে কোনো একটা দল রাত্রের বেলায় এসে পুরো কবরগুলো খোঁজখবর নিয়ে গেছে কোনো কবরে লাশ আছে কিনা। এরপরেই গ্রামের কয়েকজন যুবক, একদম তাগড়া যুবক, বিষয়টা নিয়ে তদন্ত করার সিদ্ধান্ত নেয়। তারা মনে করে যে আমাদের গ্রামের যেটা হচ্ছে এটা আসলে পুলিশ প্রশাসন দিয়ে কাজ হবে না, এটার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে। যদিও এই কাজে অনেক রিস্ক আছে, কিন্তু তারা সবাই ৫ ওয়াক্ত নামাজি, তারা আল্লাহকে বিশ্বাস করে, তারা জিন ভূতে কোনো রকম ভয় পায় না এবং তাদের পিছনে থাকে সেই যে কবরস্থান আছে, কবরস্থানের আওতাধীন যেই মানে ওই এলাকার আওতাধীন যেই মসজিদ আছে, সেই মসজিদের ইমাম। উনি একজন পরহেজগার ব্যক্তি। উনি সবসময় যেটা আন্দাজ করেন বা যেটা এলাকার যুবকদেরকে বলেন, সবাই সেটাকে মেনে নেয়। তো তার কথা মতো, তার নেতৃত্বে এই দলটি রাত্রের বেলা লুকিয়ে এই কবরস্থানটা পাহারা দেয়। বেশ ৭ দিন যাওয়ার পরেও তারা কোনো কিছুই লক্ষ্য করে না। নতুন লাশও দাফন করা হয়, আরও ২-৩টা লাশ দাফন করা হয়, কিন্তু তারা কোনোভাবেই কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করে না। এরপর তারা সিদ্ধান্ত নেয়, আসলে এই কবরস্থান পাহারা দিলেই হবে না, আমাদেরকে ওই যে ভিতরে যে জঙ্গলটা আছে, সেই জঙ্গলটার খোঁজখবর নিতে হবে। এখানে আসলে কী আছে, রাত্রের বেলা এখানে কী হয়, সেটাই আমাদেরকে দেখতে হবে। এরপর তারা প্ল্যান মতো এক রাতে লুকিয়ে সেই জঙ্গলের দিকে যায়। প্রায় ১ ঘন্টা অপেক্ষা করার পর তারা দেখতে পারে দূরে আগুনের একটা আলো দেখা যাচ্ছে। আলোটা এরকম কোনো কাঠ কয়লা পুড়িয়ে যেরকম আগুন জ্বলা যায়, ঠিক সেরকম একটা। এরপর তারা সবাই সিদ্ধান্ত নেয় যে আমরা সেই আলোটার কাছাকাছি যাব এবং আসল ঘটনা উদ্ঘাটন করার চেষ্টা করব। ধীরে তারা সবাই এগিয়ে যায় সেই আলোটার দিকে এবং একটা সময় তারা ঠিক কাছাকাছি যাওয়ার আগে যেটা দেখে, তাহা দেখে তাদের শরীর একদমই ঠান্ডা হয়ে যায়। যেটা তারা দেখে সেটা হচ্ছে, তারা দেখে একটা খোলা জায়গায় কয়েকজন লোক গোল হয়ে বসে আছে। মাটিতে অদ্ভুত রকমের আঁকা কিছু চিহ্ন, মাঝখানে একটা পুরনো কাঠের খাট, আর সেই খাটের ওপর শুয়ে আছে একটা মানুষের মৃতদেহ। খাটের চতুর্পাশে মোমবাতি জ্বালানো, আগরবাতি জ্বলছে। কীরকম একটা অদ্ভুত রকমের গন্ধ আসছে সেখান থেকে এবং কিছুক্ষণ পর সেখানকার একটা লোক ধূসর রঙের কিছু সেই লাশটার উপর ছিটিয়ে দিচ্ছে, আর সবাই অদ্ভুত রকমের কিছু একটা পড়ছে। এমন একটা দৃশ্য দেখে তারা নিজেদের চোখে বিশ্বাস করতে পারতেছিল না যে আসলেই তাদের গ্রামে এরকম একটা ঘটনা ঘটতেছে। এরপর তাদের মধ্যে একজন শপথ করে বলছিল, মৃতদেহটার কাফনের কাপড় তখনও আংশিকভাবে গায়ে ছিল। তারা বুঝে যায় এটা সম্ভবত সেই নিখোঁজ হওয়া লাশটি হয়তো হবে। এরপর তারা বিষয়টাকে আরও ভালোভাবে লক্ষ্য করতে থাকে, কিন্তু তারা ভয়ে একদমই সামনে যাওয়ার সামনে যে তারা যাবে বা তাদেরকে যে
ফেস টু ফেস করবে এরকম শক্তি বা এরকম সাহস তাদের কারো মাঝেই হয় না। কারণ সেখানে যেই লোকগুলো ছিল, সেই লোকগুলো অদ্ভুত রকমের। মানে মানুষের থেকে একটু দেহটা বড়, একটু মোটা তাজা, তারপর হচ্ছে মানে এই এমন একটা বেষ্টন করে রেখেছে যে যেই জিনিসটা দেখেই একদমই ভয় পায়, মানে শরীরের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো একটা দৃশ্য। এরপর তাদের মধ্যে ২ জনকে পাঠিয়ে দেওয়া হয় গ্রামের সবাইকে খবর দেওয়ার জন্য। সবাই যখন খবর দিতে আসে তখন বাকি যে কজন ছিল তারাও ভাবে আমরাও যাই, আমরাও তাড়াতাড়ি গিয়ে এলাকার সব মানুষকেই খবর দেই। কিন্তু যখন গ্রামবাসীরা এবং গ্রামবাসী সহ সেই যুবকরা লোকজন নিয়ে সেখানে পৌঁছাতে জায়গাটি একদমই ফাঁকা হয়ে যায়। আগুন নিভে গেছে, সেখানে কেউ নেই। শুধু পোড়া মোমবাতি, কয়েকটি মাটির পাত্র এবং কালো কাপড়ের টুকরে পড়া ছিল সেখানে। এরপর শুরু হয় আরও একটা ভয়ানক ঘটনা। যারা সেদিন দূর থেকে সেই ঘটনাটি দেখছিল, তাদের মধ্যে কয়েকজন দাবি করে রাত হলেই তারা অদ্ভুত রকমের দুঃস্বপ্ন দেখা শুরু করত। কেউ দেখত কবর থেকে মানুষ বের হচ্ছে, কেউ দেখত অন্ধকারে কেউ তাদেরকে ডাকছে। আবার কেউ দেখত ওই যে মানে যেই কয়েকজন কালো লোক খাটের উপর যেই মৃতদেহটা রেখেছিল, সেই মৃতদেহটায় তার নিজের চেহারা, সে নিজেই সেখানে শুয়ে আছে। এক যুবক তো কয়েক মাস পর্যন্ত রাতে একাতে ঘুমাতে পারেনি। তাদের মধ্যে সবার কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে হয়। এদিকে গ্রামের মানুষ জানতে পারে কয়েক জেলা দূরে একজন একদম কুখ্যাত, বিখ্যাত কবিরাজ ছিল, যে নাকি বিভিন্ন নিষিদ্ধ তন্ত্র-মন্ত্রর কাজ করত। লোকজনের ধারণা ছিল ধনী মানুষের যে লাশটা আছে বিশেষ করে মানে কিছু কবিরাজি কাজে ব্যবহার করা হয়েছিল। তবে এর কোনো প্রমাণ তখনও পাওয়া যায়নি। ঘটনার প্রায় ৩ সপ্তাহ পর এক কাঠুরে জঙ্গলের ভিতরে একটা আধা-পচা মৃতদেহ দেখতে পায় এবং সেটা দেখেই সে তাড়াতাড়ি করে পুলিশকে খবর দেয়। খবর পেয়েই পুলিশ এসে সেটাকে উদ্ধার করে। পরিবারের সদস্যরা কাপড় দেখে ধারণা করে সেটাই সম্ভবত সেই কবর থেকে চুরি হওয়া যাওয়া ধনী লোকটার লাশ। পরে নতুন করে দাফন করা হয়, কিন্তু রহস্য শেষ হয়নি তখনও। যারা লাশ চুরির সঙ্গে জড়িত ছিল বলে সন্দেহ করা হতো, তাদের ২ জন অল্প সময়ের মধ্যেই রহস্যজনক দুর্ঘটনায় মারা যায়। এতে গ্রামের মানুষের বিশ্বাস আরও শক্ত হয়ে যায় যে সেই ঘটনার পিছে স্বাভাবিক কোনো কারণ ছিল না। আজও সেই কবরস্থান আছে। দিনের বেলা মানুষ সেখানে যায়, কিন্তু রাত নামার পর এলাকাটা একদমই ফাঁকা হয়ে যায়। কারণ গ্রামের বয়স্ক মানুষরা এখনও বলেন, কবর থেকে যে লাশ একবার অন্যায়ভাবে তুলে নেওয়া হয়, তার রহস্য কখনো পুরোপুরি মাটির নিচে চাপা থাকে না। এরপরেই সেই কবরস্থানে একদমই কোনো লাশ দাফন করা নিষিদ্ধ হয়ে যায় এবং রাত্রের বেলা তো দূরের কথা, দিনের বেলাতেও সেই কবরস্থানে কারো যাওয়া একদমই নিষেধ হয়ে যায়। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। যদি ঘটনাটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন। ধন্যবাদ। ঘটনাটির সময় ছিল ২০১০ সাল। রাজবাড়ী সদর উপজেলার মধ্যেই পৌরসভাটি রয়েছে। পৌরসভার একদম পৌরসভার এরিয়ার একদম পাশে একটি গ্রাম রয়েছে, তার নাম হচ্ছে রামচন্দ্রপুর। এই রামচন্দ্রপুরে কবিরউদ্দিন নামক একজন দরিদ্র মানুষের বসবাস আছে। ওনার ঘটনাটি আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। কবিরউদ্দিন উনি খুব গরিব মানুষ ছিলেন। ওনার নিজের আসলে ওরকম কোনো জায়গা ছিল না। উনি পরের খেতে বর্গার কাজ করতেন এবং ওনার একটি বেশ বড়সড় সুন্দর একটি গরু ছিল। ওই গরু থেকে যেই দুধ উনি পেতেন, সেই দুধ বিভিন্ন বাসায় গিয়ে উনি বিক্রি করতেন এবং খাঁটি দুধ বিক্রেতা হিসাবে ওনার বেশ সুনাম ছিল। উনি সাধারণত সকালে যেই কাজটি করতেন, সকালে উনি মাঠে গরুটা বেঁধে দিতেন এবং সন্ধ্যার আগে উনি গরুটি নিয়ে আসতেন।
এটি ওনার প্রতিদিনের কাজ ছিল। আর মধ্যবর্তী এই সময়ে উনি বিভিন্ন কারো ক্ষেতে বর্গা চাষী হিসাবে কাজ করতেন। একদিন উনি সকালে মানে গরুটি বাঁধেন মাঠে। মাঠে বাঁধার পর উনি একটু দুপুরের মধ্যে কাজ শেষ করে ওনার রাজবাড়ী বাজারে একটু কাজ ছিল। তো ওই কাজ হঠাৎ করে কাজ পড়ে যায়। যার কারণে ওনার বাসা থেকে আরকি উনি বলে যাননি যে ওনার ছেলে যে ছিল তাকেও বলে যান বা ওনার স্ত্রীকে বলে যেতে পারেননি যে উনি বাজারে যাচ্ছে, যদি একটু দেরি হয় ওনার ছেলে যেন মাঠ থেকে গরুটি নিয়ে আসে। এখন উনি বাজারে যখন যান ওই সময়ে বেশ কিছু কারণে উনার অনেক দেরি হয়ে যায়। অনেক দেরি হয়ে যায়। আর উনার তো মোবাইল ছিল না। মোবাইল ফোন না থাকার কারণে উনার নিজের মোবাইল ফোন নাই, বাসায় কারো মোবাইল ফোন নাই। যার কারণে কাউকে ফোন করে বলতেও পারছে না যে উনার আসতে দেরি হবে। উনার ছেলেকে যে বলবেন যে গরুটি যেন সে মাঠ থেকে নিয়ে আসে, এটা উনি বলতে পারছেন না। এদিকে উনার যে ছেলে সে চিন্তা করছে যে প্রতিদিন তো বাবা নিয়ে আসে। তো এবার সেও নিয়ে আসবে। আর উনার ছেলেও ঐদিন একটু পাশের একটি গ্রামে ক্রিকেট খেলতে যায়। ক্রিকেট খেলতে গেলে ঐদিনও তার খেলা শেষ করে মানে বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে বাড়িতে ফিরতে বেশ দেরি হয়ে যায়। এখন যেহেতু উনি কবিরউদ্দিন কাউকে বলেও যান নাই যে আসতে দেরি হবে। এদিকে উনার ছেলেও বাড়িতে নাই। এখন উনার স্ত্রী গরুটাকে যে আনতে যাবে এই সাহসও পাচ্ছিলেন। যে বাসায় তারা যদি আবার বাসা ফাঁকা করে যাব, তারা যদি আবার গরুটা নিয়ে আসে। এজন্য উনি স্বামী এবং সন্তানের অপেক্ষা করছেন। এদিকে বাজারে বেশ কিছু উনার কাজ সারতে রাত প্রায় 12:30 বেজে যায়। কিন্তু রাত 9টা 9:30টার মধ্যে উনার ছেলে আবার বাড়িতে চলে আসে। বাড়িতে চলে আসার পরে কবিরউদ্দিনের স্ত্রী তার ছেলেকে বলছে যে, তোমার বাবা তো এখনো আসেনি। ওদিকে মাঠেও তো গরুটা আনা হয়নি। তখন উনার ছেলে বলছিলেন যে, বাবা তো হয়তোবা এখনই চলে আসতে পারে। একটু দেখি যদি দেরি হয় তাহলে আমি গরুটি নিয়ে আসবো। তখন এর মধ্যে কি হয়, যখন কবিরউদ্দিনের আসতে অনেক দেরি হচ্ছিল, তখন রাত 10:30টার দিকে কবিরউদ্দিনের ছেলে গরুটি মাঠে আনতে যায়। অদ্ভুত ব্যাপার হলো এই গরুটি মাঠে আনতে আসা যাওয়া আসলে কখনোই 30 মিনিটসের উপরে লাগার কথা না। কিন্তু ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, কবিরউদ্দিনের ছেলে গরু নিয়ে বাসায় যাচ্ছে। এদিকে কবিরউদ্দিন রাত প্রায় 12:30টার দিকে যখন বাসায় এসে এই ঘটনা শোনে যে তার ছেলেও গরু আনতে গিয়েছে অনেকক্ষণ আগে, প্রায় 3 ঘন্টা আগে গিয়েছে, 2 ঘন্টা আগে গিয়েছে, কিন্তু এখনো ফিরছে না। তখন কবিরউদ্দিন চিন্তা করে কি ব্যাপার, কি হলো, কোনো দুর্ঘটনা ঘটলো কিনা। তখন কবিরউদ্দিন উনি নিজেও হাতে কুপি নিয়ে, আমরা ল্যাম্প বলি, কুপি বলি, যেটা মানে হারিকেন না, আপনারা দেখেছেন যে আলোটা উন্মুক্ত ভাবে জ্বলে আর হালকা বাতাসে কিন্তু নিভে যেতে পারে। তো যেহেতু উনার টর্চ লাইট ছিল না, খুব গরিব মানুষ ছিলেন আর কি, তো উনি এই কুপি নিয়ে বের হন ওই মাঠের দিকে যেখানে গরুটি উনি বেঁধে। যখন মাঠে যাওয়ার পরে উনি কোথাও গরু দেখতে পান না। তো কোথায় গেল? তাহলে এমন হতে পারে যে গরুটি মাঠ থেকে ছুটে পালিয়েছে বা অন্য কোথাও চলে গেছে, এমন হতে পারে, অনেক সময় এরকম হয়। তো উনি ওই হাতে কপি নিয়ে বিভিন্ন জায়গায় উনি গরু খোঁজার জন্য চেষ্টা করতে থাকেন, আশেপাশের বিভিন্ন জায়গায়, এবং কয়েকটা বাড়ি থেকে লোকজনদেরকে ডেকেও তোলেন যে তারা গরুটি দেখেছে কিনা। তখন তারা বলে যে না, ওনারা গরুটি সন্ধ্যা পর্যন্ত মাঠেই দেখেছিলেন, তারপরে আর কখন ওনারা খেয়াল করেন। কবিরউদ্দিন চিন্তায় পড়ে যায়, যেহেতু ওনার উপার্জনের বড় একটা মাধ্যম ছিলেন এই গরু এবং এই গরুর থেকে প্রাপ্ত দুধ এবং দুধ বিক্রিত অর্থ। উনি গরু খোঁজার জন্য হন্যে হয়ে ছুটতেন। এদিকে ওনার ছেলে কোথায় গরু খুঁজছে এটা উনি মানে বুঝতে পারছেন না যে ছেলে আবার কোন দিকে গিয়েছে। তো চিন্তা করেন ছেলে ও তো হয়তো খুঁজে বা যেভাবেই হোক বাড়িতে ফিরে আসবে। তো উনি নিজ দায়িত্বে একটু খুঁজতেন। তো খুঁজতে উনি একটি জায়গায় চলে আসেন। এই জায়গার নাম হচ্ছে লোকশেড। তো আমি কিন্তু এর আগে অনেকবার যে গল্পগুলি শেয়ার করেছিলাম, তো তার মধ্যে বেশ কিছু গল্প কিন্তু রাজবাড়ী জেলার এই লোকশেড কেন্দ্রিক ছিল। এটা খুবই হন্টেড একটা জায়গা এবং অনেক ঘটনা এই লোকশেড কেন্দ্রিক রয়েছে। আমি আগেও শেয়ার করেছি। আজকের ঘটনাটি অনেকটা সেই কেন্দ্রিক।
এবং ভবিষ্যতে আরো ইনশাল্লাহ লোকসেট কেন্দ্রিক ঘটনা আমি উপহার দিতে পারবো আপনাদেরকে, আশা করি ইনশাল্লাহ। তো উনি লোকসেটের দিকে যেতে লোকসেটের এটা তো একটা সময় মানে রেলের ইঞ্জিন মেরামত, বিভিন্ন বগি মেরামতের জন্য ব্যবহৃত হতো। এখন অবশ্য সেই কাজটি এখন হয় না, কিন্তু রেলের এই বিশাল জায়গা এটি পড়ে আছে। ওখানে উনি যখন মানে মেইন রেল লাইনটা ওখান থেকে পার হয়ে ওই পাশে চলে যান, অপর পাশে চলে যান, সেখানে যাওয়ার পর ওখানে বিশাল একটা মাঠ রয়েছে, লোকসেটের বিশাল একটা মাঠ রয়েছে। সেখানে উনি গিয়ে ওনার ওই গরুটি উনি দেখেন যে ওই গরুটি ওখানে ঘাস খাচ্ছে। তখন উনি স্বাভাবিকভাবে গরুটির কাছে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু খেয়াল করেন যে প্রথম দিকে অবশ্য উনি বুঝতে পারেন না, কারণ গরু পেয়ে গেছেন এই আনন্দে আসলে বেশ কিছু বিষয় উনি লক্ষ্য করতে পারেন। যখনই গরুটি উনি ধরতে গিয়েছেন, দেখেন গরুটি ছুটে অন্যদিকে চলে যাচ্ছে। তখন উনি বারবার গরুটি ধরার চেষ্টা করেন, কিছুতেই গরুটি ধরতে পারছিলেন না। কিন্তু একটা সময় উনি খেয়াল করেন যে আসলে ওনার যে গরুটি ছিল দেখতে হুবহুই সেটাই এটা, কিন্তু ওনার গরুর থেকে আকারে প্রায় দ্বিগুণ আকৃতি। উনি চিন্তা করেন কি ব্যাপার, আমার গরু এত বড় হয়ে মানে এত স্বাস্থ্যবান কিভাবে হলো। উনি চিন্তা করেন রাতের বেলা হয়তো বা আমি চোখে ভুল দেখছি কিনা, এরকমও হতে পারে, উনি এই চিন্তা। তো উনি গরুর পিছনে ছুটতে থাকতেন, কিন্তু গরুকে উনি কিছুতেই ধরতে পারছেন। একটা সময় উনি খেয়াল করলেন যে ওই মাঠের চারদিকে অনেকগুলো ঠিক একই রকমের গরু মাঠের চতুর্দিকে চলে আসছে এবং আস্তে আস্তে এই কবির উদ্দিনকে ঘিরে ফেলছে এবং তাকে আঘাত করার জন্য, বিশেষ করে কবির উদ্দিনকে আঘাত করার জন্য চতুর্দিক থেকে এগিয়ে আসছে। তখন কবির উদ্দিন বুঝতে পারেন যে আসলে উনি একটি বিশাল বিপদে পড়ে গেছে, যে এই গরুটি আসলে কোনো স্বাভাবিক গরু না, নিশ্চয়ই এটা প্যারানরমাল কিছু। তখন উনি এই মুহূর্তে চতুর্দিকে এরকম মানে বড় বড় আকৃতির একই রকম চেহারার গরু, উনি এখন কি করবেন? উনি চিন্তা করলেন যে এইবার হয়তো ওনার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু তার মধ্যে উনি সাহস সঞ্চয় করে উনি জোরে জোরে সূরা ইয়াসিন পড়া শুরু করেন। সৌভাগ্যক্রমে সূরা ইয়াসিনটা ওনার মুখস্থ ছিল। জোরে জোরে সূরা ইয়াসিন পড়া শুরু করেন। তো উনি খেয়াল করলেন যে সূরা ইয়াসিন উনি যত জোরে পড়ছেন, গরুগুলো তত ওনার থেকে তত বেশি দূরে সরে চলে যাচ্ছে। এজন্য উনি আরো জোরে পড়া শুরু করেন এবং পড়তে পড়তে উনি যে কাজটি করেন, উনি ওনার বাড়ির দিকে দৌড় এবং জোরে জোরে পড়ছিলেন এবং উনি পেছন দিকে তাকিয়ে দেখতে পান যে ওই গরুগুলো ওনার পেছনে দৌড়ে দৌড়ে আসছে, কিন্তু ওনার কাছে আসতে পারছে না। বেশ একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তারা আগাচ্ছে। এভাবে উনি দৌড়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে এসে উনি ওনার স্ত্রীকে সবকিছু খুলে বলেন এবং একটা মজার বিষয় যে বাড়িতে এসে দেখেন ওনার যে গরুটি যেটি মানে মাঠে উনি বেঁধে রেখে এসেছিলেন, সেটি একাই আবার বাড়িতে চলে আসছে। তো সেটিকে উনি গোয়ালে মানে বেঁধে রাখেন এবং উনি জিজ্ঞেস করেন ওনার ছেলে কোথায়। উনি প্রথমে গরু দেখে মনে করেছিলেন যে ওনার ছেলে হয়তো খুঁজে নিয়ে আসছে। তখন ওনার স্ত্রী বলেন যে ওনার ছেলেকেও পাওয়া যাচ্ছে না, সেও গরু খুঁজতে গিয়ে এখনো আসেনি। তখন কবির উদ্দিন চিন্তা করেন, তাহলে আমার ছেলে আবার বিপদে পড়ে নাই তো কোনো। এই চিন্তা ওনার মনের মধ্যে খুব দোলা দিতে থাকে। এখন সন্তানের বিপদ হতে পারে এই চিন্তা করে উনি মাত্র যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি থেকে উঠে এসেছেন, সেই কথা চিন্তা না করে উনি নিজেই বের হয়ে যান। বের হয়ে ওনার ছেলেকে এবার উনি খুঁজতেন। ওনার স্ত্রীও সাথে আসতে চাইলে উনি নিষেধ করেন যে না, তুমি বাড়িতে থাকো। এবং উনি একাই বের হন। কবির উদ্দিন একাই বের হয়ে ওনার ছেলেকে খুঁজছেন এবং চিৎকার করে তাকে ডাকছেন। তো হঠাৎ উনি আবার ওই লোকসেটের দিকে খেয়াল করেন যে ওই লোকসেটের দিকে আবার আমার ছেলে যায় নাই তো। লোকসেটের দিকে উনি সামান্য একটু এগিয়েই দেখেন যে দূরে কোনো একটা ছায়ামূর্তির মতো কেউ হেঁটে হেঁটে লোকসেটের দিকে যাচ্ছে। তো এই দৃশ্য দেখে উনি যে কাজটি করেন সেটা হলো ওনার ছেলেকে ডাকতে থাকেন, কিন্তু ওনার ছেলে কোনো উত্তর দিচ্ছে না। উনি বুঝতে পারেন এটাই তার ছেলে, কারণ যেই পোশাক ওনার ছেলে যে শার্টটা পরে সেটা উনি দূর থেকে আবছা চাঁদের আলোতে বুঝতে পারছিলেন যে এটি ওনার ছেলে। কিন্তু উনি খেয়াল করছেন ওনার ছেলে কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ না করে সোজা লোকসেটের ওই মাঠটার দিকেই যাচ্ছেন যেখানে উনি কিছুক্ষণ আগে ভয়ঙ্কর একটা ঘটনা ওনার সাথে ঘটেছিল। উনি দৌড়ে ওনার ছেলের কাছে যাওয়ার চেষ্টা করেন। তো কাছে গিয়ে
অনেক কষ্ট করে ওনার ছেলের কাছে যান। অদ্ভুত ব্যাপার, উনি যতই দৌড়ানোর চেষ্টা করছিলেন ওনার ছেলের কাছে যাওয়ার জন্য, ওনার মনে হচ্ছিল না, ওনার মনে হচ্ছিল যে ওনার পাটা চলছে না অতটা। ওনার পাটা আটকে যাচ্ছে, জড়তা হয়ে যাচ্ছে ওনার পায়ে। তারপরেও উনি দোয়া কালাম পড়তে থাকেন এবং দৌড়ানোর চেষ্টা করতে থাকেন এবং একটা সময় গিয়ে ওনার ছেলের কাছে গিয়ে ডাক দেন। তারপরেও ওনার ছেলে ওনার ডাক শুনতে পাচ্ছিল না। তারপর কাছে গিয়ে যখন ছেলের গায়ে হাত দিয়েছেন, তখন তার ছেলের জ্ঞান ফিরে আসে। তখন কবিরউদ্দিন বলে, "এই তুমি কোথায় যাচ্ছিলে?" তখন ওর ছেলে বলে যে, "আমি তো নিজেও বুঝতে পারছিলাম না যে আমি কোথায় যাচ্ছিলাম। আমি একটু গরু খুঁজতে, খুঁজতে এই দিকে চলে আসছি। অনেকক্ষণ ধরে খুঁজছি, আশেপাশের কয়েকটা জায়গায় আমি খুঁজেছি কিন্তু কোথাও পাচ্ছিলাম না। তারপরে মনে করলাম যে লোকোশরে এইদিকে কি আছে কিনা। কিন্তু এদিকে কিছুক্ষণ আসার পরেই কি হয়েছে আমি আর বলতে পারি না। যে আমি কোথায় যাচ্ছিলাম, কি হয়েছিলাম কিচ্ছু বলতে পারিনি। এই যে এখন বাবা তোমাকে দেখছি।" তখন উনার ছেলেকে আবার উনি বাসায় নিয়ে আসেন। বাসায় নিয়ে আসার পর উনার ছেলের প্রচন্ড জ্বর আসে এরপরে। তারপরে স্বাভাবিকভাবেই আস্তে, আস্তে সুস্থ হয়ে যান। তো এটি ছিল ঘটনা। সেদিন গভীর রাত, আমার ঘুম আসছিল না। হঠাৎ মনে হলো বাইরের দিকে তাকাই। তখন পাশের বাসার ছাদের পাশে দাঁড়িয়ে আমাকে হাত দিয়ে কেউ ইশারা দিয়ে ওয়েভ করছে। আমি বুঝতে পারছিলাম না কি করব। ভাবলাম আমার মনের ভুল। তারপর সেই অবয়বটা হঠাৎ আমার বিছানার পাশে এসে বসে, আমার সাথে কথা বলা শুরু করে। খুব বাচ্চাদের মতো গলা। আমিও কথা বলছি, হাসছি, কারণ আমি এসব বিশ্বাস করতাম না। এসবের কোনো কিছুই আমি বিশ্বাস করতাম না। ভেবেছি স্বপ্ন, অথবা আমি পাগল হয়ে যাচ্ছি। আসলেই তো পাগল হয়ে যাচ্ছি। এভাবেই পার হতে থাকে কয়েকটা দিন। আর সেই অবয়বটা প্রায় প্রতিদিনই আমার সাথে ঠিক একই সময়ে এসে দেখা করত, আমাকে ইশারা করত। মানসিক রোগী মনে করে বসে আমার পরিবার, কিন্তু সেটা হয় আমাদের পাশের বাসার প্রতিবেশীর কথা শোনার পর। সেই প্রতিবেশী আমাকে দেখতো, কথা বলতে, ইশারা করতে। আমি কেমন একটা পাগলামি করতাম। পরিবার বুঝতে পারতো না। তাদের কথা শোনার পর তাদের কাছে মনে হতে লাগলো আমি একজন মানসিক রোগী। হঠাৎ করে সেই প্রতিবেশীর কিছু মুভমেন্ট আমি লক্ষ্য করি। সেই মেয়ে প্রতিবেশীটা প্রায় সময় আমাদের ঢিল মারতো এবং প্রায় সময় আমাকে বুঝাতো ঢিল মেরে যে সে ওই সময় উপস্থিত। তুই করে বলতো, আমাদের বাসায় আসতো। এক কথায় পারিবারিকভাবেই সে আমাদের পরিচিত ছিল। আমি কখনোই কিছু বুঝিনি। সে তখন আর আমার সাথে রাতের বেলায় সেই অবয়বটা আর দেখা করে না। হঠাৎ করে অবয়বটা আর আসে না। হঠাৎ সেই 2 মাসে সে আমার কাছে না আসায় আমি আমার সেই মেয়ে প্রতিবেশীর সাথে বেশ ফ্রি হয়ে যাই। সেই প্রতিবেশী মেয়েটার নাম আমি নিচ্ছি না। হঠাৎ যিনি সে অবয়ব, মানে যিনি আসতো সে আর আসে না, যে অবয়বটা যে আসতো সে আর আসে না। এবং সেই প্রতিবেশী তার হঠাৎ করে দেখা যায় যে তার এক আত্মীয়র বিয়েতে সে চলে যায় ঢাকা থেকে অনেক দূরে। তার এই দুষ্টুমিগুলো, তার এই যে ঢিল, তার এই যে যন্ত্রণা তিনি মিস করতো, কারণ এই প্রতিবেশী তাদের পরিবারের সাথে অনেক সখ্য ছিল, অনেক ঘনিষ্ঠ ছিল। তিনি তার মায়ে আসক্ত হয়ে যায়। সেদিন আমি তার সাথে কথা বলি। সে আমাকে বলে, হারামজাদা, আমি আসি ঢাকায়, তারপর তোকে অনেক জ্বালাবো। ফোন সেদিন রেখে দেয়, কারণ ফোনটা ছিল তার মায়ের, মানে আমার মায়ের। এর পরের দিন রাতে আমার জানালা থেকে সেই বাসায় কান্না শুনি। হঠাৎ কেউ মারা গেলে যেরকম কান্নার শব্দ হয়, আমি ঠিক সেরকম শব্দ পাচ্ছি, খুব জোরে জোরে চিৎকার। আমি গেলাম, এই প্রথম তাদের বাসায় গেলাম। তার আগের দিন রাতে সেই প্রতিবেশী মেয়েটাকে নিয়ে আমি স্বপ্ন দেখি সে উপরে ঝুলছে এবং কিছু একটা তাকে চুল ধরে নিচে ফেলে দিচ্ছে। যাগ্গে তাদের বাসায় ঢুকলাম এবং দেখলাম এবং জানলাম যে তিনি আর বেঁচে নেই। পরের দিন সকালে আমি আর আমার ভাই আমার প্রতিবেশীরা যেখানে যে মারা যায় সেখানে যাই। জানতে পারি সে আত্মহত্যা করেছে। তার কাপড় হাতে নিয়ে তার মা কান্না করছে কবরের কাছে। লাশটা কিভাবে জানি আমি দেখে ফেলি। হঠাৎ করে দেখি একটা ঘড়ি, তার ঘড়িটা পড়ে আছে মাটিতে। আমি সেই ঘড়িটা হাতে নেই। এরপর থেকেই ঘড়িটা আমার কাছে। সেটা আমার সাথে অনেক দিন ছিল। সে চলে যাওয়ার পর থেকে আমি তাকে অনেক মিস করতে শুরু করি এবং নিজের অজান্তেই একদিন কাপড় পেঁচিয়ে নিজেকে ঝুলিয়ে দিই ফ্যানের সাথে। তৎক্ষণাৎ সে অবয়বটা আমার কাছে এসে পড়ে এবং আসার সাথে সাথেই ঝুলন্ত কাপড়টা ছিঁড়ে যায়। আমি মাটিতে পড়ে যাই
অনেকক্ষণ বেহুশ থাকি, জানতে পারি না তিনি কিছুই করেন নাই, সেটা অটোমেটিক ছিঁড়ে গেছে। তারপর যখন হুঁশ ফিরল, আমি দেখি সেই অবয়বটা আমার পাশে বসা। এবং হঠাৎ একদিন রাত্রি 3:30টায় রেল লাইন ধরে হাঁটছি, আমার কোনো হুঁশ নাই, আমি ঝাঁপ দিতে পারিনি, কিন্তু মরে যাওয়ার শখ ছিল। ট্রেনটার একটা ছোট্ট কর্নার আমার কোনোয়ে লাগে, আমি দৌড়ে ছিটকে পড়ে যাই। সে অবয়বটা অনেকগুলো চড় মারার পর আমার হুঁশ ফেরে। এরপর থেকে সে অবয়বটা আর আমাকে ছেড়ে কোথাও যায়নি, আমার সাথেই আসে, আমার সাথেই থাকে, আমি ডাকলে আসে। কাহিনীটি ঘটেছিল মুকুলের সাথে, এবং মুকুল তখন বেড়াতে গিয়েছিল তার বন্ধু মনিরের চাচা বাড়িতে, মানে দাদা বাড়ি। তার চাচারা থাকতো তখন, দাদা তো মারা গিয়েছেন অনেকদিন আগে। তো যাই হোক, মনিরের সাথে সে যখন যায় তার দাদা বাড়িতে, মনির তাকে বলেছিল যে তার দাদা বাড়ি খুব রহস্যময় একটা জায়গা, এবং তার দাদার আমল থেকেই সেই জায়গায় কিছু কিছু ব্যাপার ঘটে, ভৌতিক ব্যাপার স্যাপার ঘটে। এটাতে মুকুল বেশ ইন্টারেস্ট পেয়েছিল। মুকুল বলেছিল যে আসলে আমার কাছে এই ভৌতিক জিনিসগুলো খুব ভালো লাগে। তো মনির তাকে বলেছিল যে তোর ভালো লাগলেও ব্যাপারটা কিন্তু আসলে মোটেই সুখকর না। আমার দাদা বাড়িতে জিন আছে, এবং বিভিন্ন সময় আমার দাদা সেগুলো পালতো আর কি। এরকম কিছু জিন আছে, এবং সেই সব জিনের মধ্যে কিছু জিন আছে যেগুলো নাকি আমার দাদার অবাধ্য হয়ে গিয়েছিল, এবং অবাধ্য হওয়ার কারণে আমার দাদা তাদেরকে শাস্তি দিত। আমার দাদা বেশ কামেল ছিল, এবং পরবর্তীতে আমার দাদা মারা যাওয়ার পর তারা ছুটে যায়, এবং ছুটে যাওয়ার পরে বিভিন্ন রকমের উল্টাপাল্টা কাহিনী বাড়িতে করে। যদিও আমার বড় চাচা সেখানকার বড় হুজুরকে এনে কয়েকবার বাসা বন্ধ করে দিয়েছিল, মানে বাসা বেঁধে দিয়েছিল। আসলে গ্রামে যেটা হয় যে গ্রামের বাড়িগুলো মানে বাধা বন্ধ করাটা বেশ কঠিন হয়ে যায়, কারণ শহরে যখন আপনারা বাড়ি দেখেন, এটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, শহরে যেটা হয় যে শহরের বাড়িগুলো থাকে বেশ বাউন্ডারি ওয়ালগুলো খুব স্পষ্ট থাকে, এবং বাসার সীমানা নির্ধারিত থাকে, এবং সামনে পেছনে দেয়াল থাকে। তাহলে সেক্ষেত্রে যেটা হয়, যেসব কামেল ব্যক্তিরা যারা আসেন বাসা বন্ধ করতে, তারা সেখানে তাদের প্রসিজার করে যান খুব সুন্দর করে, চার কোনায় করে, এবং বাসাটা বন্ধ করে দেন। গ্রামে যেটা হয়, গ্রামের চৌহদ্দিগুলো, মানে বাড়ির মূল চৌহদ্দিটা কিন্তু বেশিরভাগ সময় মানে খুব প্রিসাইজ ভাবে থাকে না। অনেক সময় দেখা যাচ্ছে সামনে এন্ট্রেন্স আছে, পেছনেও এন্ট্রেন্স আছে। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যাচ্ছে অনেকের বাসা ওয়েল ফেন্সড না, খুব সুন্দর করে বেড়া দেয়া না। মানে এখনকার বাড়িগুলো ডিফারেন্ট হয়েছে, এখন তো আমি দেখছি শহরের মতো বাড়ি হয়ে গেছে। আমার সেই দৃশ্য তো আমার দেখা সেই সময়কার যে বাড়িঘরগুলো ছিল সেই সময়কার কথা বলছি, বা এখনো অনেক গ্রামে আছে, অনেক বাড়িঘরই আছে যেগুলো আসলে ফেন্সটা খুব ভালো মতো দেয়া না। তো যাই হোক, তখন এই সীমানাগুলো নির্ধারণ করা বা যিনি বাড়ি বন্ধ করেন তার জন্য সমস্যা হয়ে যায়। যাই হোক, সেই মুকুলের সেই বন্ধু মনিরের দাদা বাড়িও সেই সময় বেশ কিছু আলেমকে এনে তার চাচা বাড়ি বন্ধ করান, কিন্তু এটা মানে কয়েকদিন হয়তো কাজ করে, তারপরে খুব একটা কাজ করে না। এইসব কথা মনির বলছে মুকুলকে, এবং মুকুল খুব ইন্টারেস্ট পাচ্ছিল আসলে ব্যাপারগুলো নিয়ে, যেহেতু ইয়াং এইজ, কেবল সদ্য এইচএসসি পাশ করে তারা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তাদের মানে একটা মানে বেশ কারেজ কাজ করছে। এবং আপনারা জানেন যে অতি প্রাকৃত জিনিসের প্রতি ইয়াং জেনারেশনের বেশ একটা ইন্টারেস্ট থাকে, তারা খুব হরর মুভি দেখে বা ভূতের বই পড়ে বা এই আমাদের মতো শো শোনে, এগুলোতে তাদের ইন্টারেস্ট আরো বেড়ে যায়। তো যাই হোক, মুকুলেরও বেশ ইন্টারেস্ট ছিল। তো মনির তাকে বলে যে দেখ, এত মজা পাওয়ার কিছু নাই, দোস্ত আসলে আমার দাদা বাড়ি বা আমার তাতা বাড়ির যে এক্সপিরিয়েন্স গুলো, এগুলো কিন্তু একটু হররিফিক, মানুষ একটু ভয় পায়, আমি নিজেও ভয় পাই। তো যাই হোক, তুই এত আনন্দ পাইস না আর কি। তো যাই হোক, মুকুল তারপরও খুব ইন্টারেস্ট ফিল করে, এবং সে মনিরকে বলে যে চল আমরা বেড়ায় আসি, কারণ তাদের তখন একটা সময় ছিল, মোস্ট প্রবাবলি তারা তখন ইউনিভার্সিটিতে মানে ঢোকে নাই আর কি, জাস্ট পরীক্ষা দিয়ে তাদের রেজাল্ট আসছে, এরকম একটা সময়। তো বেশ সময় কাটানোর জন্যই তারা তখন যায় মনিরের সেই দাদা বাড়ি। তো সেখানে যে মুকুল দেখে যে বাড়িটা বেশ সুন্দর একটা বাড়ি। সেই বাড়ির আবার দেয়াল করা আছে। আসলে দেয়ালটা তারা করেছে বিভিন্ন সমস্যার কারণে। বাড়ি দেয়াল করা আছে চারিপাশে, এবং এন্ট্রান্স একটাই, বাসায় ঢোকা যায় সুন্দর, এবং ঢোকার পরে বেশ অনেকটা বড় একটা জায়গা, এবং সেই জায়গার মধ্যে উঠোনটাই বেশ বড়, এবং এল শেপে ঘর করা। ঘরগুলো হচ্ছে ইটের দেয়াল আর টিনের চাল,
আর এই পাশে একটা ঘর আছে যেটা হচ্ছে টিনেরই চাল, আবার টিনেরই সেটা দেয়াল, এইভাবে করা। আর বিশাল উঠানের এক কোনায় একটা পেয়ারা গাছ আছে, বেশ বড় একটা পেয়ারা গাছ, এবং তার পাশেই দেয়াল দেখা যাচ্ছে, এবং সৌভাগ্যবশত সেখানে ইলেকট্রিসিটি আছে। তো সুতরাং বেশ ভালো লাগলো মুকুলের কাছে। এবং সেখান থেকে তাদের, তবে একটা জিনিস একটু সমস্যার, যে তাদের যে বাথরুমটা, সেই বাথরুমটা একটু দূরে, মানে হেঁটে বেরিয়ে বেশ কতগুলো গাছ আছে, সেই গাছ পার হয়ে যেতে হয় সোজা, এবং যে হাতের একদম কর্নারে হচ্ছে সেই বাথরুম। এবং সে বাথরুমে যাওয়ার আগে একটা চাপ কল আছে, সেই চাপ কলটা ঠিক বাথরুমের আগে দিয়ে একটা ছোট পাকা পাটাতনের মতো করা, সেখানে চাপ কল, আর তার পাশেই রান্নাঘর এবং গোসলখানা। তো যাই হোক, পুরো জায়গাটা মুকুলের কাছে বেশ লাগলো, কারণ সেই বাড়ির যে মূল ফটক দিয়ে বেরিয়ে আর একটু সামনে গেলেই সেখানে দেখা যায় বিশাল এক দিঘি আছে, এবং আরো সামনে হেঁটে গেলে নাকি নদী। তো সেটা তখনও দেখেনি, কিন্তু মুকুলের কাছে বেশ ইন্টারেস্টিং লাগলো জায়গাটা, এবং বেশ ভালো লাগলো তার কাছে। তো যাই হোক, সে মনিরের সাথে এসে যখন পৌঁছেছে সেই বাড়িতে, তখন বিকেল হয়ে গেছে, এবং সেই দেখা যাচ্ছে যে বড় গাছ ছিল বাসার মাঝখানে, ডাব গাছ। তো সামহাও সেখান থেকে তাদেরকে ডাব পেড়ে খাওয়ানো হলো। একটা চালতা ছিল, চালতা গাছ ছিল বাড়ির কাছে। তো আবার মনির বলছে যে এখান থেকে কিন্তু চালতা পড়ে জোরে জোরে, ভয় পাইস না, এটা ভৌতিক কিছু না, এটা এমনিই পড়ে। তো যাই হোক, তারা বেশ এনজয় করলো। বিকালে ডাবের পানি টানি খেয়ে বেশ ঘোরাঘুরি করলো বাসার উঠোনে, এবং গেট দিয়ে বেরিয়ে এসে দিঘির পাড়ে গেল, দিঘি দেখলো। দেখে টেকে সন্ধ্যা হয়ে গেছে, তো বাসায় ফিরে আসছে। এসে তখন রাতের রূপটা দেখছে। তো যখন মুকুল সেই বাড়িতে ঢুকছে মূল এন্ট্রেন্স দিয়ে, তখন তার কাছে কেন জানি সেই মনিরের বলা স্মৃতিগুলো মনে পড়ে গেল, যে তার দাদার এখানে সেই আগে যে জিন তার দাদা পালতো এক সময়, সেগুলো এখানে ছাড়া আছে। কেমন জানি তার একটু গা শিরশির করে উঠলো। আর মূলত সেটা হওয়ার কারণ হচ্ছে, বাসার ঠিক মাঝামাঝি হচ্ছে তাদের বিশাল এক নারকেল গাছ, যেখান থেকে তাদেরকে ডাব পেড়ে খাওয়ানো হয়েছে। তো বিশাল এক নারকেল গাছ, এবং ওই নারকেল গাছের গোড়াটা কেমন জানি একটু অন্ধকার, কারণ সে দেখছে যে দূর থেকে সেই যে ঘরের যে বারান্দাগুলো আছে, পাকা এবং টিনের ঘরের বারান্দা, দুই পাশে দুটো ছোট বাল্ব জ্বলছে, লাল লাইট। এখনকার যুগেও অনেকে লাল লাইট বাল্ব ইউজ করেন, কারণ বাল্বগুলোর দাম কম পড়ে। এনার্জি সেভারের দাম কিন্তু বেশ অনেকটাই, অনেকেই এটা ইউজ করেন না। তারাই দেখছেন যে সে দেখছে যে দুইটা বারান্দাতে দুইটা বাল্ব জ্বলছে, লাল লাল ছোট, এগুলো হয়তো 40 ওয়াটের বাল্ব হবে, আলো বেশি না, খুব লালচে আলো, অন্ধকার দূর করতে পারছে না, মনে হচ্ছে অন্ধকারের সাথে ফাইট করছে, কিন্তু অন্ধকার যাচ্ছে না। সো এরকম একটা অবস্থা। সেই বড় নারকেল গাছের গোড়াটা বেশ অন্ধকার হয়ে আছে, আর তারও ওদিকে সে যে দেখছে চাপ কলের গোড়া, বাথরুমের যে জায়গাটা যেখানে উঁচু করে বাথরুম করা, সেই জায়গাটা কেমন ভৌতিক ভৌতিক লাগছে অন্ধকারে। এবং তার থেকে একটু দূরেই কিন্তু আবার বাউন্ডারি ওয়াল, এবং মাঝখানে অনেকগুলো গাছ আছে কিন্তু। যাই হোক, এই জিনিসগুলো দেখে মুকুলের কাছে একটুখানি অস্বস্তি লাগলো, মনে হলো যে কেমন যেন একটু। এবং সে যখন নাকি তার মনে করলো যে এই যে জিন ভূতের কথা বলা হয়েছে, মনির তাকে বলতেছে যে কিরে তুই কি ভয় পাচ্ছিস নাকি বাড়িতে ঢুকে? বলে যে না দোস্ত, আসলে তুই যে বলছিলি এগুলো মনে পড়লো এই কারণে। যাই হোক, এই বলে তারা ঢুকলো, দেখলো যে তাদের থাকার ব্যবস্থা হয়েছে সেই যে টিনের ঘর, আর টিনের মানে ছাদ এবং টিনের যে বেড়া দেয়া যে ঘরটা, সেখানে তাদের থাকতে হবে রাতে। তো এবং তাদের খাওয়া দাওয়ার জন্য টাকা হবে মাঝখানে। তো বুঝতে পারলো, তো যেগুলো মনির বুঝিয়ে বললো যে আসলে মেহমান আসলে এখানেই থাকে, আর আমার চাচা তো ওই পাশে পাকা ইসে থাকে, এবং আমাদের মেহমান যারা আসে বা আমরা আসলেই এখানেই থাকি। তো যাই হোক, এইভাবে বললো। দেখলো যে টিনের যে ঘরটা সেটাও বেশ গোছানো, এক পাশে তাদের খাট রাখা, এক পাশে আলনা আছে, টেবিল আছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, মুকুল বেশ ভালোই লাগছে তার কাছে, যে নতুন একটা পরিবেশ, আসলে তার কাছে নতুন পরিবেশ। এবং বাসায় তো আসলে থাকলে স্বাধীনতা পায় না, কারণ তার বাবা মা খুব তাকে মানে স্ট্রিক্টলি চেকে রাখে, নড়াচড়া করতে গেলেও তাকে চেক করতে থাকে। এইখানে এসে আসলে সে বেশ স্বাধীনতা পেয়েছে, তার কাছে বেশ ভালো লাগছে। তো সুন্দর করে সে তার জিনিসপত্র তারা তো আছে ওখানে বসলো, বসে তারা বন্ধুরা দুইজন গল্প করলো। গল্প করতে করতে বেশ সময় চলে গেল। তো একটা সময় তাদের ফ্রেশ হতে বললো মুকুলের চাচারা। তো তারা ফ্রেশ ট্রেশ খাওয়া দাওয়া করলো, যে ভেতরের রুম থেকে খাওয়া দাওয়া করে এখানে চলে আসলো। তো যাই হোক, যখন তারা চলে আসছে তখন অলরেডি বেশ রাত হয়ে গেছে, রাত প্রায় 10টার মতো বেজে গেছে। এবং মানে গ্রামের জন্য বেশ অনেক রাত, এটা রাত 10টার সময়। এখনকার আজ থেকে 5 বছর অবশ্য বেশি আগের সময় না, বাট তারপরও রাত 10টা গ্রামের জন্য বেশ সময়। তো
তারা দুজন বসে গল্প করছে রাত 10টার দিকে। দুই বন্ধু গল্প করতে 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 দেখলো যে মনির হাই তোলা শুরু করছে, বলছে যে দোস্ত আমি ঘুমাবো, আমার ঘুম আসছে। তো বলে আচ্ছা ঠিক আছে তুই ঘুমা, কিন্তু মুকুলের কিন্তু চোখে ঘুম নাই। তো সে মনিরকে ঘুমাতে দিয়ে সে নিজে তার যে সেলফোন আছে, সেলফোন সে দেখছে, সেলফোনে ব্রাউজ করছে, সোশ্যাল মিডিয়াতে ঢুকছে, তার যে ফেসবুক অ্যাকাউন্ট অ্যান্ড আদার্স ঢুকছে, ঢুকে দেখছে দেখছে ব্রাউজ করতে করতে। তো সে অনেকক্ষণ সময় পার করে ফেললো। তো প্রায় হয়ে গেছে, তখন প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেছে, এরকম একটা সময় চলে গেছে। তো একটা সময় সে দেখলো টুপ করে ইলেকট্রিসিটি চলে গেল। ইলেকট্রিসিটি চলে যাওয়ায় মনে হলো ওই যে বারান্দা, রুমটা তো অন্ধকারই করে রাখছিল সে, ওই বারান্দাতে সেই লাল বাল্বটা জ্বলছিল, সেটার আলো হালকা জানালার ফাঁক দিয়ে আর ওই যে মানে চালের ফাঁক দিয়ে হালকা আলো আসছিল, আর তার মোবাইলের যে স্ক্রিনের আলো এটাতেই সে কাজ করছিল। তো এই সময় টুস করে বাতিগুলো নিভে গেল। তো সে বুঝতে পারলো যে ইলেকট্রিসিটি চলে গেছে। তো জাস্ট মোবাইলের আলোটা চোখে লাগছে, আর বাইরের দিকে তাকিয়ে দেখছে যে অন্ধকার হয়ে গেছে, ঘুরঘুরটি অন্ধকার চারিপাশে। তো মুকুল চিন্তা করলো সে শুয়ে পড়বে। তো শুয়ে পড়ার আগে তার মাথায় একটা চিন্তা আসলো। সে চিন্তা করলো যে আমি তো আসলে আমার একটু হালকা হতে হবে, মানে জল বিয়োগ করতে হবে, আর তার সাথে আমি যদি এই সুযোগে একটা সিগারেটও খেয়ে নিই বাইরে, যেয়ে মন্দ হয় না। তো এটা চিন্তা করে সে আস্তে করে তার যে ওখানে সিগারেট ছিল সেটা নিয়ে সে বাইরে যায়, গেট খুলে গেটের কাছে যায়, এবং সে মোবাইলের আলো দিয়ে দেখে দেখে আস্তে করে দরজাটা খুলে সে বাইরে আসে। তো বাইরে এসে দেখে যে বেশ জোরে ঝিঝি পোকার শব্দ কানে আসছে, বেশ লাউড। তো যদিও সে যে একদম সেও যে একদম শহরের ছেলে তা না, সেও এগুলোতে অভ্যস্ত, এরকম ঝিঝি পোকার শব্দ, বিভিন্ন শব্দে সেও অভ্যস্ত। কিন্তু এখানে তার কেন জানি মনে হচ্ছে ঝিঝি পোকাটা বেশ লাউড, মনে হচ্ছে যে ঝিঝি যে ক্রিকেটের যে সাউন্ডটা মনে হচ্ছে বেশ কানে লাগছে এরকম। সে এবং অন্ধকারের মধ্যে সে দেখতে পাচ্ছে যে আকাশে চাঁদ আছে, হালকা আলো, সেই চাঁদের আলোটা খুব বেশি পড়ে নাই আর কি, পুরো পূর্ণিমা না, ভাঙা চাঁদের আলো আর কি। ভাঙা চাঁদের আলো এসে পড়েছে, দেয়ালের উপর পড়েছে, এই সাইডে পড়েছে। এরকম অবস্থায় দেখতে দেখতে সে বাইরে গেল তার সিগারেট নিয়ে, এদিক ওদিক তাকাচ্ছে যে মুকুলের চাচা বা কেউ বের হয় কিনা। দেখলো কেউ নাই। তো চিন্তা করলো যে আমি এই উপরের যে পাটাতন বা আমার যে সামনে যে উঁচু ডেউটা আর কি, সেটার থেকে একটু নেমে যে সামনে পেভমেন্ট থেকে নেমে নিচে দাঁড়িয়ে সিগারেটটা খাই। তো সে হেঁটে যে আস্তে করে নেমে গেল। নেমে যখন গিয়েছে তখন দেখছে যে এক পাশে একটু চাঁদের আলো পড়ছে আর এক পাশে অন্ধকার। তো চিন্তা করলো যে আমি আর একটু সামনে যাই, সামনে যেয়ে খাই, তাহলে এই পাশ থেকেও দেখবেও না। তো এরকম দেখতে দেখতে সে আস্তে আস্তে হাঁটা ধরলো। তো হেঁটে হেঁটে বাউন্ডারি ওয়ালের কাছাকাছি সে চলে আসছে। তো যখন বাউন্ডারি ওয়ালের কাছে চলে আসছে সেই সময় তার চোখে কিন্তু অন্ধকার অনেকটা শুয়ে আসছে। এর মধ্যে সে দেখতেছে যে হঠাৎ করে মনে হচ্ছে দেয়ালের কাছে বেশ কালো কিছু এক। চিন্তা হচ্ছে কালো দেয়ালের মধ্যে একে তো অন্ধকারটা শুয়ে আসছে, ওই জায়গাটা এত কালো কি। তো সেখানে সে ভালো মতো খেয়াল করে দেখছে নড়াচড়া হচ্ছে, একটা মনে হচ্ছে কালো কিছু একটা নড়াচড়া করছে। তো বেশ অবাক লাগলো তার কাছে যে কে নড়াচড়া করতেছে কালো। তো সে সিগারেটে জোরে টান দিল, তো টান দিলে তার মুখের কাছে আলোকিত হয়ে গেছে। তো সে তাকিয়ে দেখছে দূরে, তারপরও তার কাছে মনে হচ্ছে কালো, কিন্তু সে ঠাউর করতে পারছে না, মনে হচ্ছে কালো কিছু একটা নড়াচড়া করতেছে দেয়ালের কাছে। তো সে আস্তে করে আরেকটু দেখার চেষ্টা করলো জিনিসটা কি। তার কাছে একবার মনে হচ্ছে কি কালো, এবং বেশ বড়, কিন্তু দেখে মনে হচ্ছে যে একটা কুকুরের আকৃতি, বা কুকুর যতটুকু উঁচু হয় এতটুকু হবে, এরকম ভাবে। তো সে ভালো মতো দেখার চেষ্টা করতে যে এই সময় টুস করে ইলেকট্রিসিটি আসছে। ইলেকট্রিসিটি আসাতে সে দেখলো যে ওই লাল বাল্বটা যে উঠানে ছিল সেটা পট করে জ্বলে উঠলো, এবং 1 সেকেন্ডের জন্য কিন্তু লাল বাল্বটা জ্বলে উঠেই না টাস করে ফেটে গেছে লাইট। তো লাল বাল্বটা যে জ্বলে উঠলো, সে জ্বলে ওঠাতে সে 1 সেকেন্ডের জন্য দেখলো, মনে হলো যে ওই আলোটা যে পড়াতে যে কালো কোনো চাদর গায়ে দেওয়া, শাল যেরকম থাকে সেরকম কোনো চাদর গায়ে দেওয়া একটা মানুষ ওখানে বসেছিল। এবং লাইটটা যখন ফেটে গেল সে দেখলো যে মানুষটা মনে হলো বাতাসে উড়ে গেল, অ্যাজ ইফ একটা কালো চাদর পরে কেউ বসে থেকে সে যদি হঠাৎ করে উড়ে ফস করে মিলিয়ে যায়। ইটস কাইন্ড অফ লাইক, যদি অনেকে দেখে না যে উল্কা পড়ে বাতাসে মিলিয়ে যায়, সেরকম মনে হলো। সেটা লাইটটা যখন ফেটে গেল তখন সে ফস করে উপরের দিকে উড়ে গেল, একটা মানুষ বসেছিল কালো চাদর গায়ে দিয়ে, সে মনে হলো উপর দিকে লাফ দিয়ে উঠে হারিয়ে গেল বাতাসে। এবং
মানে মুকুলের গায়ের প্রত্যেকটা রোম দাঁড়িয়ে গেল। সে মানে প্রচন্ড রকমের তার একটা ঘুসবাম্প হয়েছে এবং সে থরথর করে একটু কেঁপে উঠে সে তাড়াতাড়ি সিগারেটটা ফেলে সে বাসার উঠোনে চলে আসলো, তাড়াতাড়ি পেভমেন্টের উপর চলে আসলো, এসেছে ঘরে ঢুকলো তাড়াতাড়ি। ঘরে ঢুকে তো ঘরের সুইচ হাতড়াচ্ছে সে চালানোর জন্য, তো হাতের কাছে পেলো, জ্বালিয়ে দিল, লাইট জ্বালিয়ে দিয়ে ঘরের মধ্যে আলো জ্বলে উঠছে, সেখানেও লাল লাইট। দেখছে ঘরের মধ্যে যে কিছু নাই এবং ঘর থেকে একটু আলো বেরিয়েছে পেভমেন্টের উপরে। সে আবার আস্তে করে উকি দিল, উকি দিয়ে দেখলো যে না, বাইরে তো আসলে কিছুই নাই এখনো। সে ঝিঝি পোকার শব্দটা খুব ঝি 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 করে ডাকছে, কিন্তু কিছু নাই। তো মুকুলের আর সাহস হলো না যে সে বাইরে গিয়ে বাথরুমে যাবে, মানে আসলে তার একটা প্রয়োজন ছিল জলবায়ু করার, কিন্তু সে আর সাহস করতে পারছে না যে সে যাবে কিনা। তো সে আস্তে করে দরজাটা ভিজিয়ে দিল, ভিজিয়ে দিয়ে শরীর লাইট জ্বালানো অবস্থায় বিছানায় অনেকক্ষণ বসে থাকলো। তো বিছানায় অনেকক্ষণ বসে থেকে এক সময় আসলে তার যে প্রয়োজনটা একটু বেড়ে গেল, তার প্রেশারটা বেড়ে গেছে। সে ভাবছে যে তাকে এখন যেতেই হবে, আসলে জলবায়ু করেই আসতে হবে। তো সে বিছানা থেকে উঠে দাঁড়ায়। এর মধ্যে তার ভয়টা একটু কমে গেছে, কারণ বেশ খানিকটা সময় পার হয়েছে। তো সে তার মোবাইল ফোনটা হাতে নিল, মোবাইল ফোনটা হাতে নিয়ে সে রুমের বাতিটা জেলে রেখেই সে আস্তে করে নামলো পেভমেন্ট থেকে নেমে হাঁটা দিল বাথরুমের দিকে। তো সে যখন হেঁটে হেঁটে যাচ্ছে, সে ভয়ে তার গা ছমছম করছে, কারণ নারকেল গাছের তল দিয়ে যাচ্ছে, তারপর যাচ্ছে পেয়ারা গাছ এবং চাঁদের আলো হালকা এসে পড়ছে সামনে। সে মোবাইল ফোনটাকে জেলে সামনে ধরছে এবং হালকা আলো হচ্ছে। একবার ভাবছে যে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জেলে নিবে নাকি, ভাবলো যে না, স্ক্রিনের আলোতে যেহেতু দেখা যাচ্ছে অনেকখানি, কিভাবেই যাই। এবং দেখতে দেখতে সে বাথরুমের সামনে চলে আসলো এবং কেন জানি খুব ভয় লাগা শুরু করছে। সে বাথরুমের দিকেও যে তাকাচ্ছে, বেশ তার কাছে কেমন জানি লাগছে, এবং বাথরুমের দরজাটা টিনের দরজা, কেন জানি তার মনে হচ্ছে ভেতরে কেউ আছে। তো এরকম যখন লাগা শুরু করলো, সে বেশ ভয় পেল। তখন সে এক পর্যায়ে মোবাইলের ফ্ল্যাশ লাইটটাই জ্বাললো, জেলে সে আস্তে করে যে বাথরুমে ঢুকলো এবং সেখানে সে খুঁজলো যেখানে লাইট আছে বাথরুমে, কিন্তু সুইচটা খুঁজে পাচ্ছে না। যাই হোক, সে তার কাজ সেরে তাড়াতাড়ি বেরোলো বাথরুম থেকে, এবং বাথরুম থেকে সে বেরিয়ে যখন নাকি বাথরুমের বাগটা নেবে, তখন সে শব্দ শুনছে এই পাশে, ক্যাঁচ কোঁচ, মানে চাপকল চাপলে যে শব্দ হয় সেই শব্দটা হচ্ছে, এবং মনে হচ্ছে হর্ষ করে পানি পড়ছে চাপকল থেকে। তো সে মানে কিন্তু আর 2 পা দিলে কিন্তু বাগটার থেকে বের হয়ে এসে সে চাপকলের কাছেই আসবে। তো সে চিন্তা করলো, কে চাপকলের কাছে চাপকল চাপছে এত রাতে? ওখান থেকে মনির উঠে আসছে কোনো কারণে, অথবা মনির বা কেউ বদনা ভরছে বা এরকম কিছু একটা, এরকম সে চিন্তা করছে। এরকম চিন্তা করতে করতে সে কিন্তু ওই যে 2 পার বাঘ পার হয়ে আসছে। পার হয়ে আসার সাথে সাথে ফট করে মনে হলো তার মোবাইলের ফ্ল্যাশ লাইটটাও নিভে গেল, মোবাইলটাই ডেড হয়ে গেল। সে কেঁপে উঠে তাড়াতাড়ি সুইচ টিপা শুরু করলো, মোবাইলের স্টার্ট বাটন, কিন্তু মোবাইল স্টার্ট নিচ্ছে না। তার সেলফোন পুরোপুরি মানে মনে হচ্ছে যে ব্যাটারি শেষ, এরকম লাগছে। তো তার কিন্তু অ্যান্ড্রয়েড ফোন, এবং সে কিন্তু বেশ ভয় পেয়ে গেল ব্যাপারটাতে। সে তাকিয়ে দেখলো যে সেই যে চাপকলের মনে হচ্ছে যে কেউ পানি নিয়ে গেছে, কারণ চাপকলের যে ওপরের লিভারটা, মানে এটা তো নিচে নামাতে হয়, টানতে হয়। সে দেখছে চাপকলের লিভারটা উঁচু হয়ে আছে, মানে অ্যাজ ইফ কেউ চাপ দিয়ে আবার উঁচু করেছিল, এই মুহূর্তে চলে গেছে, সে আসাতে সে এখান থেকে চলে গেছে। প্রচন্ড রকমের ভয় পেল মুকুল। সে প্রায় দৌড়েই চলে আসলো সে রুমের দিকে। এসে দেখলো যে ঠিকই দরজা ভেজানোই আছে, আলো বেরিয়ে আসছে রুম থেকে। তো সে আস্তে করে ঢুকে তাড়াতাড়ি দরজাটা বন্ধ করলো। সে মোবাইল ফোনটা নিয়ে সে চাপছে, তো স্টার্ট বাটন তার চাপ দিয়ে ধরলো, পাওয়ার বাটন। অনেকক্ষণ পর আস্তে করে লাইট জ্বলে উঠলো, পাওয়ার বাটন মোবাইল স্টার্ট নিল, এবং সে দেখলো ব্যাটারি তার ছিল প্রায় 60-something%, ওইটাই আছে। কিন্তু মোবাইল ফোন হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল তার মাথায় কিছুই নাই। তো সে তাকিয়ে দেখলো ডানে বামে, দেখলো যে মনির ঘুমাচ্ছে, একদম নিবিড় ঘুমে সে আছে, গভীর ঘুমে। তো সে চিন্তা করলো যে আসলে বাতি নিভাবো কিনা, বাতি নিভানোর সাহসটা আর পাচ্ছে না, তার বুতুক করছে, কারণ তার মাথায় আসছে চাপকলটা কে চাপছিল। তো সে যেটা করলো, ওই রুমের মধ্যে মশারি করা ছিল, মানে ওই এখানে মশারির স্ট্যান্ড ছিল উপরে, সেখানে মশারিটা ভাঁজ করে উপরে তোলা ছিল। তো সে তাড়াতাড়ি যা করলো, মশারিটা তাড়াতাড়ি নামায় ফেলে মশারি গুজে দিল খাটের চারিপাশে দিয়ে। সে বিছানায় উঠে গেল এবং বাতি জ্বালিয়ে রেখেই তো শুয়ে পড়লো খাটের মধ্যে। তো খাটে যে শুয়েছে, তার শোয়ার পর অনেকক্ষণ ঘুম আসছে না। তার পাশে মনির ঘুমে আছে, এবং মনির বেশ গভীর ঘুমে। তো অনেকক্ষণ শুয়ে থেকে সে চেষ্টা করলো মোবাইলে একটু ঘাটাঘাটি করতে, এবং চিন্তা করছে যে কি হলো, কি শব্দ পেলো, মানে তার কাছে বেশ ভয় লাগছে। এরকম চিন্তা করতে করতে কখন জানি সে ঘুমায় পড়ছে, তার আর খেয়াল নাই।
হঠাৎ তার কাছে মনে হলো একসময় ঘুমের মধ্যেই সে কোনো শব্দ শুনছে, মনে হচ্ছে টিনের মানে মাচার মধ্যে ধুম ধাম ভ্যাম করে শব্দ হচ্ছে, মানে বিভিন্ন রকমের শব্দ হচ্ছে, এরকম একটা শব্দে তার ঘুম ভাঙলো। তো ঘুম ভাঙার পর সে খেয়াল করলো তার কিন্তু রুমে বাতি জ্বলছিল, বাতি নাই, বাতি বন্ধ, রুমের বাতি বন্ধ। এবং সে দেখছে যে বাইরে তাদের যে উঠানে লাইট সে বন্ধ হয়ে যেতে দেখছিল, যেটা কেটে গেছিল, সেই বাতিটা জ্বলছে সেখানে। এই বাতির আলো কিছুটা ঘরের মধ্যে চলে আসছে জানালার ফাঁক দিয়ে এবং উপরের চালের ফাঁক দিয়ে। তো প্রচন্ড রকমের সারপ্রাইজ হলো মুকুল, কারণ বাতি কিন্তু সে তা দেখছিল পটপট করে নিভে গেছিল, ওই যে সেই সময় যে যখন নাকি বিদ্যুৎ আসলো হঠাৎ করে। তো সে ঘুমের মধ্যে কিন্তু ঘুম থেকে উঠে কিন্তু রিকল করতে পারছে যে আমি তো বাতি এই রুমেরটা জ্বালাইছিলাম আর ওইখানে কিন্তু বাতি নিভে গেছিল, এটা কেমনে জ্বললো আর আমার রুমেরটা নিভলো কেমনে। 2 সেকেন্ড সে আসলে মানে খেয়াল করতে পারতেছে না, এর মধ্যে তার কাছে অন্ধকারটা শুয়ে আসছে রুমের। এর মধ্যে শব্দ পাচ্ছে ক্যাচ কচ টাইপের, মনে হচ্ছে হঠাৎ করে যে সামনে যে ঘরের মধ্যে যে ইগুলা দেওয়া মানে কড়ি বর্গা টাইপের দেওয়া আছে, মনে হচ্ছে কেউগুলো ধরে কেউ ঝুলছে, এরকম শব্দটা। হঠাৎ করে সে শব্দ পেল তাদের দরজার সামনে ঠপ করে কেউ নামলো, মূল দরজাটার সামনে, রুমের দরজায়। এবং পরবর্তী 1 সেকেন্ড পরে তার কাছে মনে হলো যে রুমের দরজার এই পাশে কেউ দাঁড়িয়ে আছে, এবং এই পাশে যে দাঁড়িয়ে আছে সে বাইরের যে মানে যে লাইটের অস্পষ্ট আলো যেটা ঢুকছে সেটা দিয়ে সে বুঝতে পারছে রুমের অন্ধকার কিন্তু তার শুয়ে আসছে চোখে, কারণ বাইরের আলোটা এখন তার কাছে মানে একটা বেশ আলোকিতই মনে হচ্ছে রুমটাকে, কারণ জানালার ফাঁক দিয়ে বেশ খানিকটা আলো ঢুকছে। এর মধ্যে সে দেখতে পাচ্ছে যে একটা অবয়বটা একটা মানুষের মতো হবে, শীর্ণদেহী, মনে হচ্ছে কোনো হাত, চিকন হাত হবে 2টা, এবং চুল বুঝতে পারছে সে বেশ বড় চুল আছে মাথার মধ্যে, এবং সে বুঝতে পারছে এটা একটা নারী। গ্রামে অনেক মহিলারা এক প্যাচে যেরকম শাড়ি পরে সেরকম শাড়ি পরা, বোঝা যাচ্ছে যে একটা এরকম শাড়ি কাপড় পরা, এরকম অবয়বটা বোঝা যাচ্ছে। এবং সে দেখলো মহিলাটা কি জানি বলতে বলতে ফ্যাক ফ্যাক করে কি বলতে বলতে 2টা লাফ দিয়ে তার মশারির কাছে চলে আসলো, এবং উইদিন এ মিলি সেকেন্ড সে দেখলো তার মুখের সামনে একটা মুখ চলে আসছে, এবং মুখটা এত বড়, প্রায় 1 হাতের মতো লম্বা একটা মুখ। এবং সে মুখটাকে সে বুঝতে পারলো কিভাবে, সেই যে আলো আসে জানলার ফাঁক দিয়ে, এবং সেই যে আলোতে বেশ খানিকটা দেখা যাচ্ছে মুখের একটা পাশ, বেশ কোচকানো চামড়ার একটা মহিলার মুখ। মহিলার বয়স হয়তো হবে 60-65 এরকম এইজ, চুলগুলা পুরা উস্কো খুস্কো, এবং চোখগুলা বড় এরকম বড় বড় চোখ, এবং চোখটা কাইন্ড অফ হলদেটে টাইপের। এবং তাকিয়ে তাকে কি জানি বললো, মুখটা হা করে, এবং সে দাঁতগুলো দেখতে পাচ্ছে লাল ঠোঁটের মধ্যে বড় বড় দাঁত, বড় বড় সাদা সাদা। তাকে কি জানি একটা বললো, এবং হাতটা মশারির মধ্যে রাখছে। তো আর কিছু সে মনে নাই, মুকুল আসলে প্যাস আউট হয়ে গেছে, ওই সময় বেহুশ হয়ে গেছে, তার আর কিচ্ছু খেয়াল নাই। তো যাই হোক, মুকুলের পরদিন ঘুম ভাঙছে সকালে, তখন তাকে তার বন্ধু মনির ডাকতেছে, সে দেখছে, এবং মুকুল উঠলো। ওঠার পর মনির দেখলো যে তার নাকি গায়ে অনেক টেম্পারেচার, জ্বর। মনির বলল যে আসলে কোনো কিছু একটা হয়েছে, তুই কি ভয় পাইছিস রাত্রেবেলা? তোরে এতক্ষণ ধরে ডাকতেছিস, তুই উঠিস না কেন? তো মুকুল কোনো মতে ফিসফিস করে বললো, দোস্ত আমি ভয় পাইছি, আমি একটা খারাপ জিনিস দেখছি তোদের এখানে। মনির বুঝতে পারলো যে মানে হয়ে গেছে কাজ। মনির তাড়াতাড়ি তাকে শোয়ায় রেখে তার চাচাকে ডাকলো ধরে। চাচা আসলো, চাচা এসে বললো কি হয়েছে, বলে যে এরকম। তো চাচা বললো যে আসলে তোদেরকে আমি মানা করছিলাম যে এখানে এরকম মানে বন্ধু নিয়ে আসিস না, কারণ আমাদের বাসায় জানিস যে কোনো অতিথি থাকলেই সমস্যা হয়, বিভিন্ন প্রবলেম হয়, তো এখন কি করবি? তো বলে যে ওর তো জ্বর আসছে, তো বলে যে তুই এখন কি ডাক্তার ডাকবি, এখানে ডাক্তার তো ভালো নাই, যেটা ভালো মনে করিস কর। তো যাই সেই অবস্থায় মুকুলকে নিয়ে মনির ওই দিন রওনা দেয়। মুকুলের গায়ে তখন ভালো টেম্পারেচার, জ্বর আসছে, তাকে নিয়ে সে মুকুলদের বাড়িতে চলে আসে। ওখানে আসার পর মুকুলের বাবার কাছে নিয়ে মনির মুকুলকে বলে, মুকুলের বাবাকে, যে আঙ্কেল ও রাত্রেবেলা ভয় পাইছিল আমার দাদা বাড়িতে, আসলে সত্যি কথা সেখানে জিন আছে। তো মুকুলের বাবা তো সিরিয়াসলি ধমক টমক দেয় মনিরকে যে নিয়ে গেছো কেন আমার ছেলেকে, এই সে হ্যান ত্যান। তো যাই হোক, মুকুল এরপর থেকে ওই দিন তার জ্বর আস্তে আস্তে ভালো হয়, কিন্তু সে প্রচন্ড রকম ভয় পেত রাতের বেলা, এবং অনেক উল্টাপাল্টা জিনিস দেখতো, এবং তাকে বোবায় ধরতো, প্রায় বোবায় ধরতো রাতের বেলা। এবং সেই বোবায় ধরাটাও ভয়ঙ্কর ছিল। সেই বোবায় ধরাটা এরকম ছিল, তার কাছে মনে হতো হঠাৎ করে ঘুমের থেকে যে ঘুম ভাঙতো, দেখতো যে তার পায়ের কাছে কিছু একটা বসে আছে, এবং সেই মহিলার অবয়বের মতো, এবং হয়তো 1 থেকে 2টা লাফে তার উপরে এসে পড়তো, তার মানে সে একদম ফ্রিজ হয়ে যেত। অনেক চেষ্টা করতো দোয়া পড়ার, এবং সে দোয়া মুখ দিয়ে আসতো না।
এরকম অনেক সময় অনেক কষ্টে তার মানে ভেঙে যেত, এবং মুকুল এত ভয় পাওয়া শুরু করে যে সে তার ছোট ভাইকে নিয়ে ঘুমাইতো এরপরে। তো মুকুলের বাবা পরবর্তীতে সেখানকার কাছে একজন মৌলানা সাহেবের কাছে তাকে নিয়ে যায়, এবং সে মৌলানা সাহেব তাকে দোয়া করে দেয়, এবং তাকে অনেক মানে দোয়া করে দেয়, পানি পড়া দেয়, এবং তাকে বিভিন্ন দোয়া শিখায়, বলে যেগুলো পড়তে হবে, নামাজ পড়তে বলে, 5 ওয়াক্ত নামাজ পড়তে বলে। মুকুল তো আসলে সম্পূর্ণ এটা পারতো না ঠিক মতো, তো তারপরও তাকে বলে যে এটা না করলে কিন্তু সমস্যায় পড়বা, এবং তাকে বলে যে আপনাকে একটা ভালো সময়, মুকুলের বাবাকে বলে যে ভালো সময় একটা এক্সরসিজমের ব্যবস্থা করতে হবে, আমি কোনো একদিন জুমার পরে এসে ওকে একটা মানে ওকে এটা করব। তো যাই হোক, তারা এরকম একদিন সেই মৌলানা সাহেব আসেন, এসে তাদের বাসায় একটা এক্সরসিজম করেন, এবং এক্সরসিজম করে সেই মুকুলের উপরে আসলে সম্পূর্ণ ভর করে নেই সে জিনটা, সে আসলে ওই বাড়িতে থাকতো, মুকুলকে সে আসে মানে নজর দিছিল আর কি, তো প্রবলেম করতো আর কি প্রায়। তো মৌলানা সাহেব সেই একটা এক্সরসিজম অনুষ্ঠান করে সেই জিনটাকে মুকুলের উপর থেকে পুরোপুরি মুক্ত করে দেন, এবং মুকুলকে বলেন যে দেখে শুনে চলাফেরা করতে, এবং অবশ্যই সে যেন নামাজ পড়া শুরু করে। এবং মুকুল সেই কাজগুলো করা শুরু করলো। মুকুল যে মৌলানা সাহেব তাকে যেই দোয়াগুলো দিছিল সেগুলো পড়া, সেইভাবে চলা, এবং সে চেষ্টা করতো সবসময় নামাজ পড়তে। এবং এটাই ছিল মুকুলের কাহিনী, এবং মুকুল এইভাবেই এই জিনিসটা দেখছিল, এবং তার নিজের জীবনে এই সাফারিংস গুলো হয়েছিল। তো যাই হোক, এটা ছিল মুকুলের কাহিনী। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আমি শাকিল আহমেদ লালমনিরহাট জেলার প্রত্যন্ত একটি গ্রাম থেকে আপনাকে ঘটনা পাঠাচ্ছি। আর আজ আমি আমাদের পাশের উপজেলার বহু বছর আগের একটি ঘটনা শেয়ার করতে চাই, যেই ঘটনাটি আমি আমার দাদার কাছ থেকে শুনেছিলাম। তিনি নিজে এই ঘটনার অনেক কিছু প্রত্যক্ষ করেছিলেন। ঘটনাটির সময়কাল 90-এর দশকের শেষের দিকে। একটি প্রত্যন্ত গ্রাম কবরস্থানকে ঘিরে শুরু হয়েছিল একটা রহস্যময় ঘটনা, যেই ঘটনাটা নিয়ে এখনও অনেক কথা শোনা যায়, কিন্তু আমি কখনো এই ঘটনাটার মানে কোনো কুল কিনারা খুঁজে পাইনি। তাই আপনার সঙ্গে শেয়ার করছি, যদি আপনি কিছু পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। প্রথম ঘটনাটা ঘটে গ্রামের একজন স্কুল শিক্ষকের মৃত্যুর পর। সব কিছুই স্বাভাবিকভাবে হয়েছিল, জানাজা, দাফন, আত্মীয় স্বজনের ভিড়, সব কিছুই। 3 দিন মরার পর 3 দিনে 40 মানে 3 দিনই হুজুর দিয়ে যেটা পড়ানো হয় 40, সব কিছুই ঠিকঠাকভাবে হয়েছিল। কিন্তু দাফনের যখন 7 দিন পেরিয়ে যায়, 7 দিন পর ভোরবেলাতে সেই মৃত ব্যক্তির বা স্কুল শিক্ষকের ছোট ছেলে, সেখানে তার একটাই ছেলে ছিল, একটাই ছেলে ছিল। সেই যে ছেলেটা যখন সেই মানে তার বাবার কবর জিয়ারত করতে চায়, তখন দেখে কবরের মাটিগুলো একদমই এলোমেলো হয়ে পড়ে আছে। মানে মনে হচ্ছে যে কবরটাকে কেউ মানে ঘুরে আবার কবরটাকে ঠিকঠাক করে দিয়ে গেছে। কারণ 7 দিন পর্যন্ত সে কবরটাকে দেখে আসতেছিল। কবরটা যেভাবে ছিল, যেরকমভাবে ছিল, আজকে তার ব্যতিক্রম কিছু। তারপর সে কাছ থেকে দেখে তার বুকটা একদমই কেঁপে ওঠে। সে দেখতে পারে লাশটা এর আগে একদম শিওর খোঁড়া হয়েছে। সে তার বাবার কবর ভালো করেই চেনে। সে সন্দেহ করে যে এই লাশের ভিতরে কোনো না কোনো খারাপ কিছু হয়েছে। এরপর গ্রামের একজন ডোমকে ডেকে নিয়ে আসা হয়, এবং সেই লাশটাকে খুঁড়ে যখন সবাই দেখে, সবাই একদম আশ্চর্য হয়ে যায়। কারণ তারা দেখতে পারে এই কবরের ভিতরে কোনো লাশ নেই। এই খবরটা সাথেই নিমেষের মধ্যেই ছড়িয়ে পড়ে পুরো গ্রামের, মানে একদমই সবাই জানতে পারে যে কবরস্থান থেকে স্কুল শিক্ষকের লাশ চুরি হয়ে গেছে। অনেকেই বলে এটা কোনো কবিরাজের কাজ, আবার অনেকেই বলে এটা হয়তো পরিকল্পিত কোনো ঘটনা।
কারণ একটা লাশ নিয়ে যাওয়ার পর কবরটাকে আবার সুন্দর করে রেখে দিয়েছে, এটা তো মানে সুপরিকল্পিত একটা জিনিস। কিন্তু যারা কবর দেখেছিল তারা নিশ্চিত ছিল যে এটা অবশ্যই মানুষের কাজ। কারণ মাটি খুব নিখুঁতভাবে সরা হয়েছিল। এরপর স্থানীয় পুলিশকে ফোন দেওয়া হলো। তারা অনেক তদন্ত করলো, এলাকার আশেপাশের মানুষকে জিজ্ঞাসা করলো, অনেক কিছুই হলো, কিন্তু কোনো ফল পাওয়া গেল না। ধীরে ধীরে মানুষ ঘটনাকে ভুলতে শুরু করলো। ঠিক তখনই ঘটে দ্বিতীয় ঘটনা। এক বৃদ্ধ মহিলার মৃত্যুর পর তাকে একই কবরস্থানে দাফন করা হয়, যেই কবরস্থান থেকে কিছুদিন আগেই একটা লাশ চুরি হয়েছিল। আর মাত্র 4 দিন পর তার কবর ওই একইভাবে খোঁড়া অবস্থায় পাওয়া যায়। আবার চেক করা হয়, দেখা যায় ভিতরে লাশ নেই। এবার পুরো এলাকায় এই আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতের বেলায় মানুষ কবরস্থানের আশেপাশে যাওয়া বন্ধ করে দেয়। এমনকি সেখানে কবর জিয়ারত করাও মানুষের জন্য অনেক কষ্ট হয়ে যায়। কেউ একা আর সেই কবরস্থানে যাওয়ার সাহস করতে পারে না। কিন্তু সবচেয়ে ভয়ানক ঘটনাটা ঘটে তৃতীয়বার। একজন যুবকের মানে হঠাৎ করে অস্বাভাবিকভাবে একটা মৃত্যু হয়। দাফনের পর গ্রামের লোকজন সিদ্ধান্ত নেয় এবার এই লাশটাকে পাহারা দেওয়া হবে। যদি সত্যি কেউ নিয়ে যায় তাহলে তার কঠোর শাস্তি হবে। পুরো এলাকায় জানান দেওয়া হয়, রাত্রের পর কেউ ঘরের বাইরে বের হবেন না। একদমই কোনো মানুষের বাইরে বের হলেও যেন সেই কবরস্থানের আশেপাশে কাউকে দেখা যায় না। যদি কাউকে কবরস্থানের আশেপাশে পাওয়া যায় তাহলে তার কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে। এরপর দাফন করা হয় সেই লাশটাকে। কড়া নজরদারিতে থাকে পুরো কবরস্থান। প্রথম রাত শান্তিতে কাটে, দ্বিতীয় রাতেও ঠিক শান্তিতেই কেটে যায়। কিন্তু তৃতীয় রাতে কয়েকজন পাহারাদার দাবি করে তারা কবরস্থানের উত্তর পাশের বাঁশঝাড়ে বেশ কিছু সাদা জুব্বা পাঞ্জাবি পরা মানুষকে দেখতে পেয়েছিল। মনে হচ্ছিল কেউ একজন লন্ডন হেরিকেন নিয়ে সেখানে ঘোরাফেরা করছে। কিন্তু ওই জঙ্গলটা দেখে তাদের ভয় লেগেছিল, এজন্য তারা সাহস করে এগোতে পারেনি। এবং পরদিন সকালবেলা ভোরে গিয়ে দেখা যায় আবারও কবর খোঁড়া, আবারও লাশ উধাও। এবার আর কেউ এটাকে সাধারণ ঘটনা বলে উড়িয়ে দিতে পারেনি। গ্রামের মুরব্বি, মুহাজ্জিম, ইমাম এবং আলেম ওলামা কেরাম মিলে জরুরি বৈঠক ডাকেন। সবাই মিলে সিদ্ধান্ত হয় বিষয়টাকে শেষ পর্যন্ত খোঁজ করে বের করতেই হবে। এই বিষয়ের শেষটাকে আমাদের দেখতেই হবে। এরপর গ্রামের মানুষের অনুরোধে থানা থেকে বেশ কয়েকজন পুলিশ সদস্যকে সেই কবরের রাইট ডিউটি, দিন ডিউটি, এমনকি এমন কোনো সময় যেন বাদ না পড়ে সেখানে পাহারাদারি হয়। দিনের বেলাতেও সেই কবরস্থানকে কঠিনভাবে পাহারা দেওয়া হয়। কেউ যদি সেই কবরস্থানে কবর জিয়ারত করতে যায় তাহলে তাকেও জিজ্ঞাসাবাদ করা শুরু হয়ে যায়। এবং এরপরেই সেই সময় গ্রামের আরও একজন বৃদ্ধ মারা যায়। বৃদ্ধ এমন একটা সময় মারা যায় যে ওই যে পুলিশ সদস্যরা যারা ছিল তারা সেখানে অবস্থান করা অবস্থায় এই বৃদ্ধটা মারা যায়। এবং বৃদ্ধ যখন মারা যায় তখন প্রায় দুপুর সময় হয়ে গেছে। তো সবাই মনে করে, আর বৃদ্ধর কেউ বাহিরে কেউ ছিল না, বৃদ্ধের এলাকায় সবাই ছিল, এজন্য বৃদ্ধকে জানাজা দিতে দিতে প্রায় সন্ধ্যা হয়ে যায় এবং তার দাফন রাতেই করে দেওয়া হয়। এরপর চলে আসে কঠিন একটা সময়। পুলিশ সদস্যরা তাদের হাতে পিস্তল, হাতে তীক্ষ্ণ লাইট নিয়ে পাহারা দেয় সেই কবরস্থান।
রাত প্রায় তখন 2টা, চারপাশ একদমই নিস্তব্ধতা। হঠাৎ বাঁশঝাড়ের দিক থেকে মৃদু আলো দেখা যাচ্ছে। তারপর আরও 2টো আলো, এরপর আরও 3টে আলো। মনে হচ্ছিল যেন কয়েকজন লোক ধীরে ধীরে কবরস্থানের দিকে আসতেছে। এরপরেই পুলিশ সদস্যরা একদমই নিঃশব্দে পর্যবেক্ষণ করতেছে সেই পুরো ঘটনাটা। এরপর তারা দেখতে পারে একে একে 4 জন মানুষ মুখে কাপড় দিয়ে ঢেকে কবরস্থানের কাছে আসতেছে। এরপর দেখা যাচ্ছে যে তারা খুব দ্রুত ওই নতুন কবরস্থানের মাটি সরাতে শুরু করে। এত দ্রুত তারা কাজ করছিল, মনে হচ্ছিল আগেও তারা বহুবার এই কাজ করেছে। কিছুক্ষণ পর তারা কাফনে মোড়া মৃতদেহটা বের করে। ঠিক তখনই লুকিয়ে থাকা পুলিশ সদস্যরা চিৎকার করে তাদেরকে আটকে ফেলে। লোকগুলো ভয় পেয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তাদের মধ্যে দুজন পালাতে সক্ষম হলেও আর বাকি 2 জন ধরা পড়ে। এবার পুলিশ সদস্যরা সেই 2 জনকে গ্রামের মানুষের সামনে ছেড়ে দেয়। এরপর তাদেরকে শুরু হয় জিজ্ঞাসাবাদ করা, আর তা ছিল আরও বেশি ভয়ানক, বেশি লোমহর্ষক। তারা স্বীকার করে কয়েক জেলা দূর থেকে এক কথিত তান্ত্রিকের নির্দেশে তারা সব সময় নতুন লাশ দাফন করার পর লাশ সংগ্রহ করত, এবং তাদের বলা হয়েছিল নির্দিষ্ট কিছু আচার অনুষ্ঠানে এসব লাশ ব্যবহার করলে নাকি মানুষের ওপর প্রভাব বিস্তার হয়, ভয় দেখানো বা অলৌকিক শক্তি পাওয়া যায়, এবং এর বিনিময়ে তাদেরকে মোটা অঙ্কের টাকা দেওয়া হতো। এবং সেই তান্ত্রিক বেশ কয়েকটি কাজও করেছে ইতিমধ্যেই। যদিও এসব দাবির কোনো বাস্তব প্রমাণ তখনও পাওয়া যায়নি। পরে পুলিশ তাদেরকে নিয়ে যায় থানায়, কিন্তু রহস্য তখনও শেষ হয়নি। কারণ জিজ্ঞাসাবাদের সময় ধরা পাওয়া লোক 2 জন বারবার বলছিল তারা শুধুমাত্র লাশ সংগ্রহ করত, তারপর সেই লাশ কী হতো বা কোথায় যেত সেটা তারা কোনো কিছুই জানতো না। আসল কাজ করত অন্য লোকেরা। সেই লোকেরা কারা ছিল, কোথায় ছিল, তারা কিছুই জানতো না। তারা শুধুমাত্র লাশ উদ্ধার করে একটা জায়গায় গিয়ে রেখে আসছিল, সেই জায়গা থেকে কেউ একজন নিয়ে যেত এবং টাকা তাদেরকে দিত। পুলিশ অনেক চেষ্টা করেও মূল চক্রকে খুঁজে বের করতে পারেনি। ঘটনার কয়েক মাস পর জঙ্গলের ভিতর থেকে একটা পরিত্যক্ত একদমই পুরনো কুঁড়ে ঘর পাওয়া যায়। সেখানে কিছু পুরনো কাফনের কাপড়, মোমবাতি, মাটির পাত্র এবং কিছু মানুষের কঙ্কাল এবং কিছু বাঁশের খাটলি উদ্ধার করা হয়। এই খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে চারদিকে। বহু বছর পর্যন্ত সেই কুঁড়েঘরের কাছে কেউ যেত না। আজ এত বছর পর কবরস্থানের নতুন কবর দেওয়া হয়, মানুষ আসে, জিয়ারত করে, সব কিছুই স্বাভাবিক। কিন্তু গ্রামের প্রবীণরা এখনও বলেন সেই কয়েক মাস ছিল তাদের জীবনের সবথেকে ভয়ানক সময়। কারণ মৃত্যুর পর মানুষকে কবর দেওয়া হয় শান্তিতে ঘুমানোর জন্য। মৃত্যুর পর মানুষকে কবর দেওয়া হয় তার স্মৃতিটাকে ধরে রাখার জন্য। মৃত্যুর পর মানুষকে কবর দেওয়া হয় ইসলামের একটা নিয়ম মানার জন্য। আর যখন সেই কবরও নিরাপদ থাকে না, তখন মানুষের ভয়ের আর শেষ একটুও থাকে না। ঘটনার সত্যতা কতটুকু আর কতটুকু গুজব সেটা হয়তো আজ আর জানা সম্ভব নয়। তবে গ্রামের অনেকেই এখনও বিশ্বাস করেন সেই লাশ চুরির পিছনে শুধু অপরাধ নয়, আরও গভীর কোনো অন্ধকার রহস্য লুকিয়েছিল, যেই রহস্যর উদ্ঘাটন আজও কেউ করতে পারেনি। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। এবারের ঘটনার যার সাথে ঘটেছিল তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। তার নাম জোনায়েদ আমিন। বরাবরের মতোই তিনি তার মতো করে রাজন ভাইয়ের মতো গুছিয়ে লেগেছে এবং আশা করছি আপনাদের ঘটনাটা ভালো লাগবে। ঘটনাটা ছিল সেই জোনায়েদ, তিনি, তার স্ত্রী ও তার ছেলে এবং ছেলের স্ত্রীর সাথে ঘটেছিল। যেদিন ঘটনাটা দ্বিতীয়বারের মতো সূত্রপাত হয় সেদিন জোনায়েদ সাহেব কোনো এক কারণবশত ময়মনসিংহের বাইরে ছিলেন।
ওনার বাড়ি ময়মনসিংহ। ওনার ছেলে রিফাত হঠাৎ রাত 10টা কিংবা 11টার দিকে ওনাকে ফোন করে বলে, বাবা, মিলার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, কি সব আজে বাজে কথাবার্তা বলছে, কাজ করছে কিছুই বুঝতে পারছে না। মিলা হচ্ছে জুনায়েদ সাহেবের পুত্রবধূর নাম। তিনি ফোনের ওপাশ থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিলেন। তখনও জন্তুদের গড়গড় করার শব্দ আসছে। তিনি তার ছেলেকে জিজ্ঞেস করেন, কি হয়েছে মিলার? তিনি তার ছেলেকে বলেন, তার ছেলে বলে যে জানি না কি হয়েছে, কিচেনে রান্না করছিল, হঠাৎ আমি মেঝেতে প্রেসার কুকার পড়ে যাওয়ার শব্দ পেয়ে রান্না করে ছুটে যাই। গিয়ে দেখতে পাই প্রেসার কুকারটা ঢাকনাবিহীনভাবে উল্টো হয়ে পড়ে আছে, খাসির কাঁচা মাংস পড়ে আছে মেঝেতে। মিলা কাঁচা মাংসগুলো তুলে একের পর এক চাবাতে শুরু করে দেয়। আমি গিয়ে বাধা দিই। বাধা দিতে আমাকে এমন জোরে চড় মারে যে আমার কান ফেটে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। চড় মেরে হাতের ইশারা করে আমাকে সরে যেতে বলে। হুড়মুড়িয়ে বাইরে দৌড়ে যাই। পাশের ফ্ল্যাট থেকে লোকজন এনে মিলাকে বেঁধে রাখি। কারণ ওকে কোনোভাবেই আমরা 4 জন মিলে ধরে রাখতে পারছিলাম না। অস্বাভাবিকভাবে হাত পা এদিক সেদিক ছোড়াছুটি করছিল আর বলছিল, আমার খিদে পেয়েছে, মাংস না দিলে একে একে জবাই করে ও রক্ত সমেত কাঁচা গিলে ফেলবো, এসব বলছে। আর কুকুরের মতো কেমন ঘের 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 শব্দ করছে। এরপর জোনায়েদ সাহেব তার ছেলেকে বলেন তিনি আগামীকাল আসবেন, ততক্ষণ যেন মিলাকে বেঁধে রাখা হয়। সেদিন রাতে দুশ্চিন্তা করতে করতে জোনায়েদ সাহেব শুয়ে পড়েন। মধ্যরাতে তার ঘুম ভেঙে যায় রক্ত হিম করা এক চিৎকারের কারণে। তিনি স্বপ্নে দেখেছিলেন তিনি তার ময়মনসিংহের বাড়িতে অবস্থানরত। রাতে খাওয়ার জন্য তিনি ডাইনিং রুমের দিকে যাচ্ছেন। ডাইনিং টেবিলের সামনে এসে তিনি ভোরকে ওঠেন। তিনি দেখেন তার পরিবারের মৃত যারা যারা আছে তারা সবাই তাদের পরিবারে আগে যারা মৃত মারা গেছে তাদের সবাই আহ, আহ, বেশ আনন্দ গল্পগুজব করছে একজন আর একজনের সাথে। জোনায়েদ সাহেবের দাদা, বাবা, মা, বড় চাচা, তার বড় ভাই, স্ত্রী ও দাদি, সমস্ত মৃত মানুষ যারা পরিবারে আগে মারা গেছেন তারা সেই ডাইনিং টেবিলে দেখতে পান। রান্নাঘরের দিক থেকে তার পুত্রবধূ মিলা এগিয়ে যায় টেবিলের দিকে, হাতে খাবার রাখা বড় একটা পাত্র। তো হঠাৎ জোনায়েদ সাহেবের বড় ভাই মিলাকে জিজ্ঞেস করে, কি রে মা, তোর কষ্ট হচ্ছে না ওখানে? মিলা কোনো কথা বলছে না। মিলা ছিল জোনায়েদ সাহেবের বড় ভাইয়ের একমাত্র মেয়ে। ভাই আর ভাবি মারা যাওয়ার পর মিলাকে তিনি তার ছেলের জন্য কাছে লেখে লালন পালন শুরু করেন। কালের আবর্তে ওনার ছেলে আর মিলার মধ্যে একটা ভালো লাগা সৃষ্টি হবার পর তারা দুজন বিয়ে করে নেয় এবং ওনারও এটাতে কোনো দ্বিমত ছিল না। যাই হোক, তিনি দেখতে পান টেবিলের সবাই খাবার খেতে শুরু করেছে, তবে তা মানুষের খাওয়ার যোগ্য ছিল না। হাড়গোড় চাবানোর কর্মর শব্দ, আর এই দৃশ্য দেখে তিনি থরথর করে কাঁপতে শুরু করেন। হঠাৎ করে তার ঘাট ধরে একটা টান মেরে কেউ একজন ওনাদের স্টোর রুমের দিকে ঠেলে দেয়। তিনি খেয়াল করেন স্টোর রুমে ঢোকার দরজা দিয়ে কেউ একজন গুনগুন করতে করতে প্রবেশ করছে এবং গলাটা মিলার সাথে হুবহু মিলে যাচ্ছিল তার ভাষ্য মতে। হঠাৎ করে তার চোখের সামনে সিলিং থেকে উল্টা হয়ে মিলার দেহটা ঝুলতে শুরু করে। ঝুলতে এদিক সেদিক ঘুরপাক খাচ্ছিল। তিনি মিলার নাম ধরে ডাক দিতে মিলা একটা অট্টহাসি দিয়ে বলতে শুরু করে, না, আমি সেদিন চলে গেছিলাম, না, এখন যাব। তোর ছেলের মরদেহে হাড় দিয়ে মালা বানিয়ে না পড়া পর্যন্ত আমাকে কেউ তাড়াতে পারবে না। এটা বলেই জোরে জোরে মিলা জোনায়েদ সাহেবের নাম ধরে চিৎকার দিয়ে হাসতে শুরু করে এবং সাথে সাথে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর তার কানে তখন রিফ্লেক্ট হচ্ছিল মিলার কণ্ঠে পৈশাচিকভাবে তার নাম ডেকে যাওয়ার শব্দ। তিনি ঘাবড়ে উঠে রুমের লাইট জ্বালিয়ে তার ছেলেকে ফোন করে মিলার ব্যাপারে জিজ্ঞেস করেন। তার ছেলে রুমের দরজা হালকা খুলে ভেতরে উকি মারতেই দেখতে পান মিলা মাথা কাত করে মুখ বাঁকা করে এক দৃষ্টিতে দরজার ফাঁকে তাকিয়ে আছে। হুট করে বলে বসে, কি রে, ভয় পেয়েছে নাকি তোর বাপ? একবার বাঁধনটা খোল, তারপর দেখ বাপ বেটার কি হাল করি। তিনি ভয়ে দরজা আটকে জোনায়েদ সাহেবকে বলেন, অবস্থা একদম স্বাভাবিক মনে হচ্ছে না। জোনায়েদ সাহেব তার ছেলেকে এক ইমাম সাহেবের নাম্বার দেন এবং দিয়ে বলেন কাল সকাল যেন সে এনার কাছে ফোন দিয়ে এই ব্যাপারে সবকিছু বলে এবং সে সাথে যেন এও জানায় জোনায়েদ আমিন বললেই তিনি সব বুঝে যাবে ব্যাপার কি হয়েছে। পরদিন দুপুর 2টার দিকে জোনায়েদ সাহেব তার জরুরি কাজ শেষ করে বেরিয়ে পড়েন ময়মনসিংহের উদ্দেশ্যে। বাড়ি পৌঁছে তার ছেলেকে জিজ্ঞেস করেন, ইমাম সাহেব কি জানিয়েছে? তার ছেলে জানায়, ইমাম কোনো তথ্যই দেয়নি। আপনি নিজে গিয়ে তার সাথে দেখা না করা পর্যন্ত সে আসতেও চাইছে না। তিনি প্রথমে সেই ঘরের দিকে যান যেখানে মিলাকে বেঁধে রাখা হয়েছিল। দেখতে পান মিলা ঘুমিয়ে আছে, ওর সামনে খাবার রাখা ছিল। রিফাত তার বাবাকে জানায় মিলা কোনো কিছুই খেতে চাচ্ছিল না, বারবার বলছিল আমার খিদে লেগেছে, আমাকে কাঁচা মাংস এনে দে। এই চুলগুলো এলোমেলো, দেখতে একদম পাগলের মতন মনে হচ্ছিল তাকে।
তিনি আর দেরি না করে ইমাম সাহেবের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। গিয়ে জানান যে এই সমস্যা বহু বছর পর আবারও শুরু হয়েছে। আগের বারের মতন এবারও কিছু একটা সমাধান দিন। ইমাম সাহেব জোনায়েদ সাহেবকে জিজ্ঞেস করেন সমস্যাটা ঘটার পেছনে যে লোক দায়ী তার কথা জানিয়ে দেওয়ার পরও কেন আপনি কোনো ব্যবস্থা নেননি তার বিরুদ্ধে। প্রশ্ন করতে থাকেন, এটা কি আপনার আলসেমি ছিল না বেখেয়ালি? সময় থাকতে সঠিক পদক্ষেপ না নিয়ে এখন এসেছেন আবারও সমাধান চাইতে। জোনায়েদ সাহেব ইমাম সাহেবকে জানায় সে ভেবেছিল লোকটা শুধরে গেছে, তাই তিনি আর কিছু করার মনে করেননি। মিলার বয়স যখন 16 বা 17, জোনায়েদ সাহেবের ছেলে রিফাত তখন স্কলারশিপ নিয়ে দেশের বাইরে পড়াশোনা করতে যায়। সে সময় তাদের সাথে ঘটতে শুরু করে লোমহর্ষক কিছু ঘটনা। একদিন সন্ধ্যায় মিলাকে বাড়িতে না পেয়ে জোনায়েদ সাহেব এদিক সেদিক খোঁজা শুরু করেন। প্রাইভেট পড়ে বাসায় আসার কথা সন্ধ্যা 7টা থেকে 7:30-এর মধ্যে, কিন্তু এদিকে রাত 8:30 বাজার পরেও মিলার কোনো খোঁজ নেই। বাপ মা হারা মেয়েটাকে তিনি ঠিকভাবে সামলে রাখতে পারেনি ভেবে দোষী ভাবতে শুরু করেন নিজেকে। হন্তনন্ত হয়ে আশেপাশে খোঁজার পর মিলার সন্ধান মেলে শহরের একটা কবরস্থানে অজ্ঞান অবস্থায়। কবরের গার্ডের দায়িত্বে যে ছিল তার ভাষ্য মতে মিলা জুব্বা পরা মাঝবয়স্ক একজন লোকের সাথে কবরস্থানে আসে সন্ধ্যার দিকে। ভেতরে এসেছে, অথচ অনেকক্ষণ হয়ে যাবার পরও গার্ড ওদেরকে বাইরে আসতে না দেখে খুঁজতে চলে যায় কবরস্থানের ভেতরে। কিন্তু দুজনকে কোথাও খুঁজে না পেয়ে গার্ড অবাক হয়ে যায়। তারপর জোনায়েদ সাহেব এদিকে আসার পর মিলাকে সবাই পড়ে থাকতে দেখে একটা ভাঙা কবরের পাশে। মিলার বাঁ হাত কবরের মধ্যে ঢোকানো ছিল। টেনে বের করার পর সবাই দেখে ওর হাতের রক কাটা, রক্ত লেগে কবরের উপর দিকটার মাটি একাকার অবস্থা। হসপিটালে ভর্তি করানো হয় মিলাকে। হসপিটাল থেকে জানানো হয়েছিল প্রচুর রক্ত বের হয়ে গেছিল ওর। এখানে আনতে আর কিছুক্ষণ লেট করলে জান যাওয়ার আশঙ্কা ছিল মিলার। ধারালো কিছু দিয়ে কেটে দেওয়া হয়েছে ওর হাতের রগ। 3 দিন পর মিলার জ্ঞান ফেরে। সে জানায় তার কিছুই মনে নেই। এদিকে কিভাবে কবরস্থানে গেল, কার সাথে গিয়েছিল, তার সবকিছু ঝাপসা, ক্লিয়ারলি কিছুই মনে আসছে না। শুধু এতটুকুই মনে আছে তার আত্মীয়দের মধ্যে কেউ এসেছিল অন্য একজন লোকের সাথে। মিলা ওদের সাথেই হাঁটা দিয়েছিল। পরিচিত না হলে সে যেত না ওদের সাথে। 2-3 সপ্তাহ পর তাকে হাসপাতাল থেকে বাসায় শিফট করা হয়। এই সময় জোনায়েদ সাহেবের স্ত্রী জীবিত ছিল। ওনার নাম ছিল তসলিমা বেগম। তো মিলা সাধারণত তসলিমার সাথেই ঘুমাতো। তো মিলাকে বাসায় শিফট করার পর প্রথম রাতে ওনার ঘুম ভাঙে কারো গুনগুন করার শব্দে। তিনি উঠেই দেখতে পান মিলা জানালার গ্রিল ঘেঁষে বাইরে তাকিয়ে ফিসফিস করছে। কি বলছে কিছুই তিনি বুঝতে পারছেন না। মিলাকে ডেকে তিনি জিজ্ঞেস করেন, এত রাতে জেগে আছো কেন? মিলা কোনো উত্তর দেয় না। গ্রিল ধরে ফিসফিস করে কথা বলছিল আর একটু পর পর মৃদুভাবে হেসে যাচ্ছিল। উনি মিলাকে আস্তে করে ধাক্কা মারেন। মিলা চোখ রাঙিয়ে ওনার দিকে তাকিয়ে হাতের ইশারা করে দূরে চলে যেতে বলেন। তিনি ভয়ে তার স্বামীকে পাশের রুম থেকে তুলে আনেন। এসেই দেখেন মিলা বিছানায় ঘুমিয়ে আছে। ওনার স্বামী ওনাকে জানায় তোমার হ্যালুসিনেশন হয়েছে। যাই হোক, তসলিমা আবারও শুয়ে পড়েন। সেদিন রাতে তিনি স্বপ্নে দেখেন তিনি বাথরুমে বালতিতে কাপড় ভেজাচ্ছেন। হঠাৎ করে মিলা এসে বালতির ভেতর ওনার মুখ চেপে ধরেছে। পানির কারণে তার দম বন্ধ হয়ে আসতে শুরু করেছে। ঘুম ভেঙে তিনি দেখতে পান মিলা তার বুকের উপর বসে তার গলা চেপে ধরে আছে। তিনি ছোটানোর চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। চোখ বন্ধ করে মনে মনে দোয়া পড়া শুরু করেন তিনি। খানিক বাদে অনুভব করেন তার গলা হালকা হয়ে এসেছে। চোখ খুলে দেখতে পান মিলা বিছানায় নেই। বিছানা থেকে উঠে উনি ওনার স্বামীকে ঢাকতে তার ঘরে যাচ্ছিলেন। স্টোররুমের ওদিক থেকে তার স্বামীর চিৎকার শুনতে পান। তিনি ছুটে যান সেদিকে। স্টোররুমে ঢুকেই তিনি দেখেন মিলা ওনার স্বামীকে দা দিয়ে জ্যান্ত কেটে টুকরা টুকরা করেছে। আর ওনার স্বামী কাতরাতে তার নাম ধরে ডাকছে। হাতের মাংসের টুকরো নিয়ে ওনার দিকে তাকিয়ে মিলা বলে, আদম সন্তানের মাংসের স্বাদ কিন্তু বেশ ভিন্ন। তসলিমা ছিল দুর্বল হৃদয়ের মানুষ, তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে ফেলে। সকালে তার জ্ঞান ফিরে মিলা আর জোনায়েদ সাহেবের ডাকে। তিনি মিলাকে জিজ্ঞেস করেন, রাতে তুমি বিছানায় ছিলে না কেন? মিলা জানায় সে বাথরুমে গিয়েছিল। বাথরুম থেকে এসে দেখে তার সেই আন্টি তসলিমা এবং রুমে নেই। পরে ওনাকে তার স্টোর রুমে পড়ে থাকতে দেখে। মনে মনে উনি ভয় পেতে শুরু করেন। পরের দিন তিনি জোনায়েদ সাহেবকে সব জানায় গত রাতে তার সাথে কি ঘটে। কিন্তু জোনায়েদ সাহেব তার কোনো কথার পাত্তা দেন না। এসবে তার তখনও বিশ্বাস জন্মায়নি। এক রাতে জোনায়েদ সাহেব তার গাড়িতে করে বাসায় ফিরছিলেন, নিজেই ড্রাইভ করে। রাস্তায় হুট করে তার মনে হয় ওনার গাড়ির সাথে শক্ত কিছু একটা ধাক্কা লেগে ছিটকে গেছে। তিনি গাড়ি থামিয়ে বের হয়ে আসেন।
এসে এদিক সেদিক খানিকটা দূর খোঁজার পর দেখতে পান রাস্তার পাশে একটা ঠেলাগাড়ি রাখা। তো ঠেলাগাড়ির উপর কাফনে মরণ একটা লাশ। দুজন লোক এসে তাকে বলে, ভাই, আমাদের আত্মীয়দের লাশ নিয়ে গোরস্থানের দিকে যাচ্ছিলাম, পথে কিছু তরুণ ত্রুটির কারণে থেমে যেতে হয়েছে, দয়া করে আমাদেরকে গোরস্থান পর্যন্ত নামিয়ে দিলে খুব উপকৃত হব। জুনায়েদ সাহেব মানবতার খাতিরে লোক দুটোকে গাড়িতে উঠিয়ে নেয় লাশ সহ। ওদের মধ্যে একজন জুনায়েদ সাহেবের পাশের সিটে বসা, অন্যজন লাশ নিয়ে পেছনের সিটে বসে পড়ে। তিনি গাড়ি স্টার্ট দিয়েছেন। পাশের সিটে বসা লোকটা ওনাকে দিক নির্দেশনা দিয়ে গোরস্থানের দিকে নিয়ে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর গাড়ির সামনের দিকের গ্লাসে তাকাতে তিনি খেয়াল করেন পেছনের সিটে একজনের পরিবর্তে দুজন মানুষ বসে আছে। ভালোভাবে তাকিয়ে দেখেন, তিনি বুঝতে পারেন কাফনে মরানো লাশটা বসে রয়েছে অন্য লোকটার পাশে। জুনায়েদ সাহেবের পাশে থাকা লোকটা ওনাকে উদ্দেশ্য করে বলে, বেশি পেছনে তাকাস না, ভয় পেয়েই মারা যাবি, তোর মৃত্যুর সময় এখনো হয়নি। তিনি ব্রেক কষার চেষ্টা করে যাচ্ছিলেন, কিন্তু কোনোভাবেই গাড়ি থামাতে পারছিলেন না। শেষ উপায় না পেয়ে লোকটিকে তিনি প্রশ্ন করেন, আপনারা কে? পাশে বসা লোকটা উত্তর করে, আমরা সেই যারা তোর স্ত্রীকে আজ নিয়ে যেতে এসেছি। এটা বলা মাত্রই ওনার গাড়িটা একটা গাছের সাথে ধাক্কা খায়। এরপরে তিনি আর কিছু মনে করতে পারেন না। পরের দিন নিজেকে একটা হাসপাতালে তিনি খুঁজে আবিষ্কার করেন খুব একটা ক্ষতি হয়নি ওনার, মোটামুটি কোনো রকমের আহত হয়েছেন। হাসপাতালের বিল মিটিয়ে বাড়িতে ফিরে আসেন তিনি। বাসার কাছে এসেই দেখতে পান তার বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। ভেতরে যেতেই মিলে এসে কাঁদতে কাঁদতে বলে, আন্টি কাল রাতে মারা গেছেন। এটা শুনে ওনার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। গত রাতের লোকটার কথাগুলোর তার কথা মনে পড়ে যায়। কাকতালীয়ভাবে হলেও লোকটার কথাগুলো মিলে গেছে। ওনার ছেলে ইউএস থেকে দেশে ফিরে আসেন এবং ওনার স্ত্রীর জানাজা দাফন করা হয়। ওনার স্ত্রীকে দাফন করার পর থেকে ওনার ছেলে রিফাতের সাথে অস্বাভাবিক কিছু ঘটনা শুরু হয়। দাফন হয়ে যাবার দুদিন পর রিফাত মন খারাপ করে ছাদে বসেছিল। হুট করে তার মনে হয় কে যেন তার কাঁধে হাত রেখেছে। চমকে উঠে পেছনে ফিরে তাকায়, কাউকে সে খুঁজে পায় না। ভয় পেতে শুরু করে। নিচে চলে আসবে বলে ঠিক করে সিঁড়ির কাছে পৌঁছাতেই রিফাত শুনতে পায় তার মায়ের কণ্ঠ। শুনেই রিফাতের গলা শুকিয়ে যায়। দ্বিতীয়বার রিফাতের নাম ধরে ডাকা হয়। মাত্রই সে এক দৌড়ে ঘরে চলে আসে। এসেই জুনায়েদ সাহেবকে সেই কথা জানায়। কিছুদিন পর তিনি তার এক বিজনেস পার্টনারের মাধ্যমে ইমাম সাহেবের সন্ধান পান। ময়মনসিংহ থেকে জয়পুরহাট যাওয়া, আবার ইমাম সাহেবকে নিয়ে আসা অনেকটা পথ। ইমাম সাহেবের প্রায় 1 সপ্তাহের মতো চলে যায় ওনাদের অবস্থা বুঝতেই। তো বছরখানেক একটা ঘটনার পর থেকে সমস্যা নিয়ে আসা লোকদের ব্যাপারে পুরো খোঁজ না নেওয়া পর্যন্ত তাদেরকে কোনো কথা দেন না ইমাম সাহেব। 7-8 দিন পর ইমাম সাহেব জুনায়েদ সাহেবকে জানায়, আপনার ছেলেকে যত তাড়াতাড়ি সম্ভব দেশ ছেড়ে চলে যেতে বলেন। এখানে থাকলে ওর বিপদ আরো বেড়ে যাবে। বাকি কাজ তিনি পরে করবে বলে জানায়। আগে ওনার ছেলেকে ইউএস পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেন। জুনায়েদ সাহেব ওই মাসের মধ্যেই তার ছেলেকে আবার ইউএস চলে যেতে বাধ্য করেন এবং সেও চলে যায়। এরপর ইমাম সাহেব জুনায়েদ সাহেবকে জানায়, আপনার ভাতিজি মিলার মামা আপনাদের উপর একদল নরখাদক জিন লেলিয়ে দিয়েছে। আমি বেশ কিছুদিন সময় নিয়ে ভেবেছি এই কাজটা করব কিনা। আমি নিজেই ভীত ছিলাম। টাকা পয়সার লোভে মিলার মামা জ্ঞান হারিয়ে ফেলেছে। সে কি ভয়ঙ্কর রকমের জিন আপনাদের পেছনে লেলিয়ে দিয়েছে তা আপনারা আন্দাজ করতে পারবেন না। নিজেই কুফরিবিদ্যা আয়ত্ত করেছিল সে। প্রথমবার আপনাদের উপরে ছোট ধরনের কুফরি করেছিল সে। বছরখানেক আগে যখন আপনারা বাড়ির সবাই বিনা কারণে অসুস্থ হতে শুরু করলেন, আপনাদের টাকা পয়সার সংকট দেখা দিতে শুরু করলো, সেটা কিন্তু মোটেও স্বাভাবিক ছিল না। মিলার মামার প্রথম কুফরিটা আপনাদের খুব একটা ক্ষতি করতে পারেননি। তার লক্ষ্য হাসিল হচ্ছিল না দেখে শেষে সে ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত নেয়। দ্বিতীয়বার সে যেটা করে সেটা মামুলি কোনো কুফরি ছিল না। এবার সে নরখাদক জিনদের আপনার বাড়িতে চালান করেছে। লক্ষ্য একটাই, সবাইকে সাফ করে ফেলা। এটা যত দ্রুত সম্ভব আটকাতে হবে। জিনগুলো খুব একটা সুবিধার নয়, যখন তখন যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারে। আপনার স্ত্রীকে সেই রাতে বিশ্রীভাবে ভয় দেখিয়ে হত্যা করার পর আপনার ছেলেকে মেরে ফেলার কুমতলব ছিল ওদের। তো মিলার বাবা মা মারা যাওয়ার পর মামা ওর লালন পালনের দায়িত্ব নিয়েছিল। এই মহৎ কাজের পেছনে লুকিয়েছিল সম্পত্তি হাতানোর কুমতলব। আপনি মিলার দায়িত্ব নেওয়ার পর থেকে ওর মামার কুমতলবটা বৃথা হয়ে যায়, যার জন্য সে এমন নিকৃষ্ট চরিত্রে নেমে এসেছে। সবকিছু খুলে বলার পর তিনি জুনায়েদ সাহেবের বাসায় এসে ওনাকে জানায়, আপনার বাসার পেছনে 9টা গরুর মাথার খুলি পুঁতে রাখা আছে, ওগুলো বের করে আনেন। মিলাকে দেখে বলছিল, আপাতত ওর কোনো পার্মানেন্ট সমাধান আমি দিতে পারছি না,
আমার মনে হচ্ছে এই মেয়েটার উপর আলাদা করে তাবিজ করা হয়েছে। এরপর জোনায়েদ সাহেবের বড় ভাইয়ের কবরের পাশে পুঁতে রাখা 12টি তাবিজ ইমাম সাহেব বের করে নেন এবং সব বস্তু আগুনে জ্বালিয়ে দেন। সাথে এও বলে দেন মিলার মামার সাথে কথা বলে যেন বিষয়টা নিয়ে বোঝাপড়া করে নেন, নইলে ভবিষ্যতে একটা বড় রকমের ঘটনা ঘটার সম্ভাবনা আছে। ইমাম সাহেব বিদায় নেন। এরপর সব ঠিকঠাক চলছিল, কিন্তু জোনায়েদ সাহেব মিলার মামাকে এই ব্যাপারে সেরকম ভাবে কিছুই অবগত করেননি। হালকা ইঙ্গিত দিয়েছিলেন শুধু, আর ভেবে নিয়েছিলেন মিলার মামা শুধরে গেছে। এভাবে কয়েকটা বছর কেটে যায়। রিফাত দেশে ফিরে আসে, মিলা এবং ওর বিয়ে হয়। বিয়ের বছরখানেক পরে আগের সেই ঘটনাগুলো আবারও পুনরাবৃত্তি হতে শুরু করে। রিফাতকে আগের ঘটনাগুলোর ব্যাপারে কিছুই জানানো হয়নি তখনও, এবং জানানোর পর সে খুব একটা বিশ্বাসও করেনি। ধর্মে বিশ্বাস অনেকেই করে, কিন্তু অদৃশ্যে বিশ্বাস খুব কম মানুষেরই থাকে। অথচ মানুষ ভাবেই না অদৃশ্য বিশ্বাস করাটাও একটা ইসলামের অংশ। যাই হোক, এক রাতে মিলা উঠেছিল বাথরুমে যাবার জন্য। উঠে সে বিকট পচা গন্ধ পেতে থাকে ওখানে ওদের ডাইনিং রুম থেকে। নাক চেপে সে দুর্গন্ধের উৎসের থেকে যেতে শুরু করে। দেখতে পায় মেঝেতে কয়েকজন মহিলা খাবার খেতে বসেছে। ওদের মধ্যে দুজন মহিলা মাংসের টুকরো নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে। একসময় এক মহিলা মাংসের টুকরোটা ছুঁড়ে মারে মিলার দিকে। মিলা দেখতে পায় কবজি পর্যন্ত কাটা একটা হাত ওর পায়ের সামনে কাতরাচ্ছে। মিলাটা দেখে ভয় পেয়ে রিফাতের নাম ধরে ডাকতে ডাকতেই বেডরুমের দিকে দৌড় দেয়। রুমে ঢুকতেই সে দেখতে পায় বিছানায় রিফাত শুয়ে আছে। ওর 2 হাতের কবজি পর্যন্ত কাটা, রক্ত লেগে বেডশিট লাল হয়ে আছে। মিলা নিজের কান চেপে ধরে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন জ্ঞান ফেরার পর সে রিফাতকে সব জানায়। রিফাত বলে, কই, আমার তো কিছুই হয়নি। সেদিন রাতেই রান্না করার সময় রিফাত মিলাকে এরকম অস্বাভাবিক আচরণ করতে দেখে। এরপর জোনায়েদ সাহেব আসেন এবং ইমাম সাহেবের কাছে যান। ইমাম সাহেব জোনায়েদ সাহেবকে জানায় তিনি চেষ্টা করবেন, বাকিটা আল্লাহর হাতে। কারণ আগের তুলনায় এবারের কুফরিটা বেশ শক্ত এবং জিনগুলো বেশ খ্যাপাটে স্বভাবের। জোনায়েদ সাহেবকে তিনি তার বাড়িতে ওই রাতটা যাপন করতে বলেন। রাতে খোঁজ নেওয়া শেষে পরদিন সকালে রওনা দেবে বলে ঠিক করেন। রাতে উনি তার জিনদের স্মরণ করেন। ওনারা এসে ইমাম সাহেবকে বলেন, তুমি আবারও এই নরখাদকদের মুখোমুখি হতে চাইছো? ইমাম সাহেব তার জিনদের বলেন, মুখোমুখি না হলে নির্দোষ মেয়েটা প্রাণ হারাবে, যেটা মোটেও যৌক্তিক হবে না আপনাদের মতে। ওনার জিনরা বলেন, তোমাকে আগেও বলেছিলাম এর সিলাত গোত্রের জিন এবং ভীষণ রকমের জেদি আর বদমেজাজি। 19-20 করে বসলে যে কোনো মানুষকে হত্যা করে ফেলতে 2 বার ভাববে না এরা। প্রথমবার বড় একটা ক্ষতির হাত থেকে বেঁচে ফিরেছ, এবার অসহায় অবস্থায় সামনে পেলে কিন্তু তোমাকে শেষ করে দিবে। এবার ইমাম সাহেবের কথা উপেক্ষা করে যান। জিনদের জিজ্ঞেস করেন কোন পথে খোলা থাকলে তারা জানান, তারা যেন জানায়। ওনার জিনরা জানান, আগে দেখে আসো, তারপর যদি তোমার ওদেরকে সাহায্য করতে মন চায় তবে আমরা অবশ্যই তোমাকে একটা পথ দেখাবো, আল্লাহ তোমাকে একটা পথ দেখাবে। সাথে আরো বলে দেয় ওনারা যেন বাসাটা বদল করে ফেলে, ওখানে বিপজ্জনক থাকা। জিনগুলো ভয় দেখাচ্ছে, সুযোগ বুঝে যে কার ক্ষতি করে বসবে ওকে বুঝবে না। ইমাম সাহেব পরদিন সেখানে যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। তো সেখানে গিয়ে তিনি প্রথমে মিলার সামনে যান। ওনাকে দেখেই মিলা থুতু নিক্ষেপ করে তার ছেলে স্বরে বলে, তুই আবার এসেছিস? ভুলে গেছিস গতবারের কথা? ইমাম সাহেবকে তার জিন একটা দোয়া পড়া পানি দিয়েছিলেন, তিনি সেটা মিলার গায়ে ছেটাতে শুরু করেন। মিলা ছটফট করতে করতে চুপ হয়ে যায়। তিনি বুঝতে পারেন জিনটা বের হয়ে গেছে। তিনি রিফাতকে বলে, মিলাকে গোসল করিয়ে পাক পবিত্র করো এবং যত দ্রুত সম্ভব বাসাটা বদল করে ফেলেন। কাজ এখনো অনেক বাকি। কথা অনুযায়ী ওনারা বাড়িটা চেঞ্জ করেন। যদিও বাড়িটা তাদের নিজস্ব, পরিস্থিতি তাদের বাধ্য করেছিল নিজ বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে উঠতে। মিলা খানিকটা সুস্থ হবার পর তার মামার সাথে এই বিষয়টা নিয়ে বোঝাপড়া করার সিদ্ধান্ত হয়। এদিকে ইমাম সাহেব জয়পুরহাট ফিরেছিলেন জরুরি একটা কাজ করে যাবার কারণে। অন্যদিকে মিলা তার মামাকে যে বলে যে জমি জমা যা চাও সব লিখে দিচ্ছি, কিন্তু দয়া করে আমাদের ভালোভাবে বাঁচতে দাও। ওর মামা জানায় কাগজে কলমে সব ঠিকঠাক হওয়ার পর জাদুটনা সে উঠিয়ে দেবে। তো মানুষ কতটা নিচে নেমে যেতে পারে ভাবুন। এরপর একটা তারিখ ধার্য করা হয় দলিলপত্র গোছানোর জন্য, কিন্তু সেই তারিখের আগেই রাতে মিলার মামার মৃত্যু হয়ে যায়। সকালবেলা ওনার স্ত্রী জানিয়েছিল গত রাতে তার সাথে ঝগড়া করে উনি ছাদে চলে যায়। পরদিন সকালে ছাদের উপর তার ঘাড় মটকানো মরদেহ পাওয়া যায়। মিলা ও বাকিরা বুঝতে পারেন এটা কি হলো। তারা ভেবে নিয়েছিল ওর মামা নিজের পাপে নিজেই আটকা পড়ে প্রাণ হারিয়েছে এবং ওদের সাথে আর কোনো ঘটনা ঘটবে না।
কিন্তু ওরা সম্পূর্ণ ভুল ছিল। ওরা কোনো রকমের নিশ্চিত না হয়ে পুরনো বাড়িতে আবারও উঠে যায়। সেদিন রাতেই মিলা রিফাতকে বারান্দায় বসা দেখতে পায়। মিলাকে ডেকে বলছিল, এক কাপ চা নিয়ে আসো তো। মিলা রান্নাঘরের দিকে গিয়ে দেখতে পায় রিফাত ডাইনিংয়ে বসা ওর বাবার সাথে খোশ গল্প করছে। মিলা ভয় পেয়ে ওনাদের কথা জানিয়ে দেয়। পরদিন ইমাম সাহেব ফোন করে জুনায়েদ সাহেবকে বলেন, আপনার বাসায় ওঠার আগে আমাকে জানিয়ে নিলেন না কেন? প্রাণের কি আপনাদের একটু মায়া নাই? তো তিনি ইমাম সাহেবকে জানায় যে এই ঘটনা, মিলার মামা মারা গেছে, তাই তারা ভাবছে এখানে সবকিছু শেষ। ইমাম সাহেব বলেন, কোনো কিছুই শেষ হয় নাই, যা ছিল তাই আছে। আমি আমার জিনদের মাধ্যমে কাল রাতে জেনেছি সব। মিলার মামা জিনদের সাথেও লোভীর মতো আচরণ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। জিনগুলোর শর্ত ছিল কাজ সম্পন্ন হবার পর তাদেরকে উৎসর্গ করে একটা আদম সন্তানের বলি দিতে হবে। শেষমেশ ওরা মিলার মামার ছোট ছেলেকে দাবি করে বসে। মিলার মামা তা দিতে অস্বীকার করে, কারণ জিনগুলোর সাথে ওর ঝগড়া লেগে যায়। নিজ কর্ম হাসিল হয়ে যাচ্ছে ভেবে সেই জিনগুলোকে বন্দি করতে চায়, কিন্তু সেও নিজেও বোঝেনি লোভে পড়ে সে হাতে আগুন তুলে নিয়েছে এবং এই আগুনে তাকে পুড়ে মরতে হবে। রাতে সুযোগ বুঝে মিলার মামার ঘাড় মটকেছে শয়তানগুলো। তবে তার মানে এই নয় যে তারা আপনার বাড়ি ছেড়ে চলে গেছে। ওরা এখনো আছে। কি কিছু টের পান না? ইমাম সাহেব জানায় তাদের বাসায় আসবেন 2-1 দিনের মধ্যে। এর মধ্যে যেন বাসাটা ছেড়ে দেয় তারা। কথা অনুযায়ী ওনারা আবারও বাসা খালি করে। রিফাত আর মিলা গ্রামের বাড়িতে চলে যায়। পরদিন জুনায়েদ সাহেবকে তিনি জানায় যে সে রাতে এই বাড়িতে আসবেন ইমাম সাহেব, দেখবেন কি করা যায়। তো পরদিন ইমাম সাহেব জানান এদেরকে জব্দ করা যাবে না যেভাবে ভেবেছিলাম। তিনি রাতে ওই ঘরে প্রবেশ করার পর দরজাটা আপনি বাড়ি থেকে লক হয়ে যায়। তিনি কোনোভাবেই খুলতে পারছিল না। সামান্য দূর এগুতেই তিনি খেয়াল করেন ডাইনিংয়ে কয়েকজন লোক বসা। ইমাম সাহেবকে ডেকে তারা তাদের সাথে বসে খাবার গ্রহণ করতে বলে। তিনি বুঝে ফেলেন জিনগুলো তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। তিনি শরীর বন্ধ করে নিয়ে জোরে জোরে দোয়া দুরূদ পড়তে শুরু করেন। সাথে সাথে তাকে পেছন থেকে ধাক্কা মেরে কেউ একজন মেঝেতে ফেলে দেয়। তিনি দেখতে পান মিলার মতন চেহারার একজন তার দিকে এগিয়ে আসছে। চুলগুলো ধবধবে সাদা, মুখ প্রায় অনেকটা ঝলসানো। হুজুরের সামনে দাঁড়িয়ে মিলার মতো অবয়বটা তাকে বলে, অন্যকে বিপদমুক্ত করতে এসেছিস? দেখি তো তোকে আজকে বাঁচিয়ে নিয়ে যায়। তিনি দোয়া পড়তে পড়তে উঠে সামনের দিকে দৌড় দিয়ে স্টোর রুমে গিয়ে দরজা আটকে দেন। মনে মনে তিনি তার জিনদের স্মরণ করতে শুরু করেন, কিন্তু ওনার জিনগুলো তার ডাকে সাড়া দিচ্ছিল না ওই মুহূর্তে। এরপর অনেকক্ষণ সবকিছু কেমন যেন থমথমে আর চুপচাপ হয়ে যায়। তিনি দরজাটা হালকা খুলে বাইরে উকি মারেন। দেখেন পুরো ডাইনিংটা ফাঁকা, কেউ নেই। বাইরে বের হতেই দেখতে পান মিলার মতো দেখতে অবয়বটা একটা তলোয়ার হাতে সোফায় বসে আছে। কয়েকজন মহিলা ধরাধরি করে ভেতর থেকে একটা মেয়েকে নিয়ে এসে মিলার মতন দেখতে অবয়বটার সামনে রাখতেই সে ওই মেয়েটাকে জবাই করা শুরু করে। তিনি মনে মনে ঠিক করেন যে বাইরে বেরিয়ে যাবেন। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছিল। তিনি এক দৌড়ে দরজার কাছে আসতেই দেখেন দরজা খুলতে পারছেন না। সামনের দিক থেকে একটা মেয়ে হেঁটে আসছে তার দিকে। জবাইকৃত ঝুলন্ত মাথাটা নিয়ে এক পা করে এগিয়ে আসছে। তিনি ভয়ে রীতিমতো জ্ঞান হারানোর মতো অবস্থা। এমন সময় দরজাটা খুলে যায় এবং তিনি বাইরে বেরিয়ে আসেন। পরে তার জিনরা এসে বলে তার কোনো ডাকই তারা শুনতে পায়নি। ইমাম সাহেব বুঝতে পারেন এটা ওদের কারসাজি। এর প্রায় 1 সপ্তাহ পর ইমাম সাহেব অন্য ভাড়া বাড়িতে মিলার উপর সেই জিনদের মধ্যে একজনকে ডেকে আনার চেষ্টা করেন। শয়তানটা সাই দিচ্ছিল না কোনোভাবে। 30-40 মিনিট পর মিলার উপর তিনি নরখাদক জিনটাকে হাজির করতে সক্ষম হয়। জিনটা আসতে তিনি প্রশ্ন করেন, খুব তো ছল দেখাতে পারিস তোরা, কি পাচ্ছিস নির্দোষ মানুষদের এভাবে অত্যাচার করে? জিনটা বলে, আমাদের মুক্ত করা না করা পর্যন্ত আমরা এইভাবেই তোদের উপর অত্যাচার করে যাব। তিনি জিজ্ঞেস করে বলে, কি করে দাবি তোরা চলে যাবি? জিনটা জানায় তাদেরকে ডেকে আনা হয়েছিল একজন আদম সন্তানকে উৎসর্গ করার চুক্তিতে, যা পূরণ হয়নি। যে পর্যন্ত কোনো একজনকে তাদের জন্য উৎসর্গ না করা হবে সেই পর্যন্ত তারা যাবে না। ইমাম সাহেব ঝাড়ি মেরে বলে ওঠেন, আদম সন্তানের বলি তো দূরে থাক, তোদেরকে এই মুহূর্তে আমি পুড়িয়ে মারব। এটা বলার সাথে সাথে জিনটা মিলার শরীরে ছেড়ে দেয়। তিনি আবারও হাজির করার চেষ্টা করেন, কিন্তু কাজ হচ্ছিল না। মিলার শরীরটা ছেড়ে চলে যায় ওই মুহূর্তে। শেষে ওনার জিনদের মধ্যে একজনকে ওনাকে প্রশ্ন করে, এমন কিছু কি আছে যা দেখে তোমার মনে হবে এটার মাধ্যমে মিলের উপর তাবিজ করে আটকে রাখা হয়েছে নরখাদকদের? হুট করে সেখানে থাকা জুনায়েদ সাহেব বলেন, মিলাকে একবার এক কবরস্থানে অজ্ঞান অবস্থায় পেয়েছিলাম আমরা, দেখবেন একবার সেখানে? ইমাম সাহেব ওনার জিন জানায়, ব্যাস আর কিছুর প্রয়োজন নেই, অপেক্ষা করো, আমি আসছি। ঘণ্টাখানেক পর ওনার জিনরা ফিরে আসেন। এসে বলেন, ওই কবরের ভেতরে মিলার রক্ত মাখানো একটা পুটলি আছে। পুটলি ভেতর দাহ্য করা একটা দেহের হাড় আছে।
সেটার সাথে মিলার নামে করা নামে করা তাবিজ ও একটা পুরাতন চিরুনি, যাও গিয়ে সেটা তুলে নিয়ে আসো। সেখানে গিয়ে তিনি নির্ভয়ে পুটলিটা নিয়ে আসেন এবং কারণ সেটা একটা কবরস্থান ছিল, ভয়ের তেমন কিছুই নেই। নিয়ে আসার পর তিনি পুটলিটা তার ও মিলার মাঝে রেখে সেই জিনটাকে আবারও হাজির করার চেষ্টা করেন এবং এবার জিন হাজির হয়ে যায়। তিনি সেই জিনকে বলেন, দেখতে পাচ্ছিস আমার হাতে এটা কি? কি বলিস, জ্বালিয়ে দিই এর মাধ্যমে তোদেরকে? সাথে সাথে মিলার ভিতর থাকা জিনটা বলে, পুতলিটা আমাকে ফেরত দে। হুজুর জিজ্ঞেস করেন, কোত্থেকে এসেছিস? জিনটা বলে, তারা মাজানদারানের একটি বনে থাকে, ওখান থেকে ওদেরকে ডেকে আনা হয়েছিল আদম সন্তানের ভোগ দেওয়া হবে বলে। জিনটা বলেছিল, ওরা সিলতিম গোত্রের জিন, আদম সন্তানের রক্ত মাংস না খেলে এদের ক্ষুধা মেটে না। কথার মাঝে ইমাম সাহেবের জিন তাকে বলে, পুড়িয়ে ফেলো একে, ফিরে যেতে দেওয়া যাবে না, কারণ এরা ভয়ঙ্কর রকমের নরখাদক, মানুষকে ভয় দেখিয়ে হত্যা করে খেয়ে ফেলা এই গোত্রের জিনদের নিত্যদিনের কাজ। ওনার জিনদের কথা শুনে শুধু উনিই বুঝতে পারছিল, জোনায়েদ সাহেব না। ইমাম সাহেব আবারও জিজ্ঞেস করেন, চলে যাবে নাকি পুড়িয়ে ফেলবো তোকে সহ তোর বাকি সদস্যদেরও? জিনটা বলে, সে চলে যাবে, কাল সকালে যেন ওই বাড়িতে যায় ওরা। গিয়ে মিলার বিছানায় নিজে খুঁজলে সুতা দিয়ে মোড়ানো একটা হার পাবে, সেটাকে যেন তুলে নিয়ে এসে কিছু কাজ সম্পন্ন করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। পরদিন গিয়ে সেখান থেকে হারটি নিয়ে আসা সম্ভব হয়। সবকিছু একত্র করে ইমাম সাহেব তার জিনদের হাতে তুলে দিয়েছিল জিনিসগুলো। উনি বেশিরভাগ ক্ষেত্রেই এরকম জিনিসগুলো তার জিনদের হাতে তুলে দেন, তারপর ওনারা ধ্বংস করে ফেলেন, নয়তো অন্য কিছু করেন যা ইমাম সাহেব রাজন ভাইকে জানায়নি। এরপর থেকে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হওয়া শুরু করে। 2013 সালে ওনারা সম্পূর্ণভাবে মুক্ত হন এই অভিশাপ থেকে। তো এইটাই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এতক্ষণ থেকে আমি আপনাদেরকে অনেকগুলো ভয়ানক ভয়ানক ঘটনা শোনানোর চেষ্টা করেছি, যেই ঘটনাগুলো সত্য, এবং এই ঘটনাগুলো কিন্তু আপনাদেরকে শুনিয়েছেন আর যে রাসেল ভাই, আর যে আপন ভাই, ডক্টর আলিফ, আবু ভাই, আর যে শাফিন ভাই, এবং আমি নিজেও বেশ কয়েকটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ঘটনাগুলোর মধ্যে অন্যতম ছিল কালো জাদুর ঘটনা, লাশের ঘটনা, মর্গের ঘটনা, তারপর আপনাদের সবার প্রিয় হসপিটালের ঘটনা সহ বাসাবাড়ির ঘটনা, এবং আমাদের বাবু ভাইয়ের ও বেশ কিছু সত্য ঘটনা কিন্তু আজকের এপিসোডের মধ্যে আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি। তো এই ঘটনাগুলোর মধ্য থেকে কোন ঘটনাটি, কত মিনিটের ঘটনাটি, কয় নাম্বার ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক লেগেছে, সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে, সেটা কিন্তু জানিয়ে যেতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আর দর্শক, আমি আপনাদের কাছে একটা জিনিস রিকোয়েস্ট করব, আপনারা যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং কমেন্ট করেন, আপনাদেরকে জানাচ্ছি আমি আমার অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা এবং অভিনন্দন। এবং যারা আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, রিকোয়েস্ট করব, অনুরোধটা তাদের কাছে, অবশ্যই এই আমাদের ছোট চ্যানেলটিকে সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব করার পর যে নোটিফিকেশন বাটনটি আসে সেই বাটনটি অন করে রাখবেন, কারণ আমরা কিন্তু আমাদের এই চ্যানেলটিতে প্রতি রাত্র 10টার সময় এইরকম ভয়ানক বাছাই করা সেরা ঘটনাগুলো নিয়ে এপিসোড আকারে ভিডিও আপলোড করে থাকি। তো আপনারা চাইলেই আমাদের চ্যানেলটি সাপোর্ট করে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং এই সাবস্ক্রাইব করার সাথে সাথে যদি নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখেন, তাহলে আমাদের ঘটনাগুলো প্রতি রাত 10টার সময় কারেক্ট, আমরা 10টার সময় কিন্তু ভিডিওগুলো আপলোড করি, সেই 10টার সময় আপনার কাছে ভিডিওগুলো পৌঁছে যেতে পারে। আর দর্শক, আপনাদের কাছে রিকোয়েস্টটা থাকবে এইটাই, যে যারা যারা আপনাদের বন্ধু বান্ধব আছে এইরকম ভয়ানক ঘটনাগুলো পছন্দ করে, হর টাইপের ঘটনাগুলো যারা শুনতে চান, তাদেরকে কিন্তু আমাদের এই চ্যানেলটি যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো শেয়ার করবেন। এবং আপনারা যদি আসলে একত্রিতভাবে অনেকগুলো ভয়ানক ঘটনা শুনতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করবেন, কারণ আমাদের চ্যানেলের প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা এপিসোড, প্রত্যেকটা ভিডিওই কিন্তু অনেক বেশি বাছাই করা সেরা ভয়ানক ঘটনাগুলো নিয়েই কিন্তু আমরা প্রতিনিয়ত এরকম ভিডিও আকারে আপলোড করে থাকি। তাই আপনারা চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন এবং দেখে আসতে পারেন আমাদের বাছাই করা সেরা ভয়ানক ঘটনাগুলো। তো প্রিয় লিসেনার্স, আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু আবারও দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত 10টার সময় নতুন আরো অনেকগুলো ভয়ানক ভয়ানক সেরা ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার মঙ্গল হোক, আপনাদের সবার মঙ্গল কামনা করছি, এবং আমি আমার নিজের জন্য দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু ঠিক রাত 10টার সময় দেখা হচ্ছে আবারও আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের সাথে সুন্দর একটি পরিবেশে বসবাস করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।